হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কুল আলো ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা দেখবো আলোর পার্ট 2। আমরা এর আগের দিন আলোচনা করছিলাম যে আলো একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের। তো আমরা এর আগের ভিডিওতে পুরো প্রতিফলন সম্বন্ধে, অর্থাৎ বস্তুকে কিভাবে দেখতে পাই, কেন আমরা দেখতে পাচ্ছি, প্লাস আয়নাতে কেন নিজের ছবি দেখতে পাচ্ছি, ইত্যাদি ইত্যাদি সবকিছু পড়েছি। প্লাস বই লেখা কেন পড়তে পারছি, বইয়ে যে লেখাগুলো আছে, আর দেওয়াল ভেদ করে কেন দেখতে পাই না, এগুলো পড়েছি। আর দেওয়াল ভেদ করে কেন দেখতে পাই না, এখান থেকে একটা যন্ত্র আসে যে দেওয়াল ভেদ করে দেখতে পাই না। তো দেওয়ালকে না ভেদ করে আমরা দেওয়ালের এক সাইডে থাকবো, কিন্তু কিন্তু দেওয়ালের ওই পারে কি হচ্ছে সেটা দেখতে হবে। সেটা একটা যন্ত্র আছে, সেটার নাম পেরিস্কোপ। তো ওটার সম্বন্ধে ডিটেলস জানবো আজকে আমার লেকচারে। আর আমরা আলোর প্রতিসরণ কন্টিনিউ করবো, মানে আলোর যে পার্ট 2 সেটা এখান থেকে কন্টিনিউ করবো আমরা। আর যদি আগের লেকচারে না দেখে আসো তো দেখে এসো, কারণ আলো লাইট বারবার বলছি খুবই 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 একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। খালি এইটাই শেষ হয়ে যাবে না এটা। কেউ যদি মনে করে যে আলো একবার পড়ে নিলাম, হ্যাঁ রেহাই পেয়ে গেলাম এখান থেকে, না। তোমাদের মাধ্যমিকের সামনে মাধ্যমিক পরীক্ষা থাকবে কিছুদিন পর, ক্লাস 10-এ। তো সেখানে আলো খুবই একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে। আর এর পরবর্তীতে যদি কেউ 11-12 সায়েন্স নিয়ে পড়ে, তাহলে ক্লাস 12-এ আলো খুবই একটা ভাস্ট, খুব একটা বড় টপিক ওখানে কভার করে আলো। আর আর তোমাদের মধ্যে থেকে অনেকে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হতে চাইবে, যারা ডাক্তার হতে চাইবে, বিশেষ করে তারা ডাক্তার হতে চাইবে। তো সেখানে একটা ফিজিক্স বলে একটা সাবজেক্ট থাকে ক্লাস 12-এ, আর নিটে ফিজিক্স অনেকটা পার্ট আসে, আর ওখান থেকে আলোর অনেক নাম্বার আসে। তো আমরা আলো এখানে বেসিক থেকে শুরু করছি আমরা। তো আমরা একদম যে গ্রাউন্ড লেভেল, যে বেসিক লেভেল, যে মাটি থেকে ওঠা, ছোট থেকে আস্তে 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 বড় হওয়া, যে এটা, তো সেটা আমরা কন্টিনিউ করব। আর অবশ্যই ভালোভাবে পড়ে যাবো এখান থেকে, যাতে পরবর্তীতে গিয়ে না সমস্যা হয়। তাই আলোর লেকচার অবশ্যই আগে যারা দেখোনি যে প্রতিফলন লেকচার, সেটা দেখে এসো, তারপরে এখান থেকে শুরু করো তোমরা। ওকে, তো পার্ট 2 আজকে আমাদের কিন্তু দর্পণের প্রতিবিম্বের অবস্থান। তো দর্পণের প্রতিবিম্বের অবস্থা, তোমরা যখন সমতল দর্পণকে সামনে নিয়ে দাঁড়াও, একটা সমতল বাড়ির যে আয়নাগুলো, মুখ দেখা যেটাতে সবাই মুখ দেখে, বা সেলুনে যেটা লাগানো থাকে, অবশ্যই যেটা সেলুনে লাগানো থাকে ওটা সমতল দর্পণ না, ওটা অবতল দর্পণ। এই সম্বন্ধে পরে আসবে, যাই হোক। তো ওই যে দর্পণগুলো আছে, তুমি এক কাজ করো, যে সামনে নিয়ে দাঁড়াও, তার সামনে ধরাই হবে দর্পণটাকে, একটু বড় নেবে দর্পণটা, যাতে বুঝতে পারো জিনিসটা, সবগুলো ডিটেলস যাতে বুঝতে পারো। তো বড় দর্পণ একটা দিয়ে ধরো সামনে, দিয়ে কি করো, দিয়ে তুমি দর্পণটা রাখো, দিয়ে দর্পণের সামনে একটু দর্পণের দিকে এগিয়ে যাও কোনো সময়তে, আর কোনো সময়তে পিছন দিকে এগিয়ে এসো। তো দেখবে তুমি যখন দর্পণ দিকে এগিয়ে যাবে বা পিছিয়ে আসবে, তখন কি তুমি ওই যে তোমার যে প্রতিবিম্ব অর্থাৎ ইমেজ যেটা তৈরি হচ্ছে, তুমি যেটা দর্পণের মধ্যে যেটা দেখতে পাচ্ছ, অসাদবিম্বকে যেটা দেখতে পাচ্ছ, ভার্চুয়াল ইমেজ, সেটা কি ওই একই স্থান থাকছে? মানে তুমি যখন নড়াচড়া করছো, সামনে যাচ্ছ বা পিছনে এগিয়ে আসছো, তখন দর্পণটা কি, সরি, ইমেজটা কি সেম জায়গায় থাকছে? না, থাকছে না। দেখবে থাকছে না, থাকবে না। না, ওটা তুমি যখন এগিয়ে যাবে দর্পণের দিকে, তখন দেখবে যেন তোমার দিকে ইমেজটা, অর্থাৎ যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, সেটা এগিয়ে আসছে। আর তুমি যখন ওই দর্পণ থেকে দূরে চলে যাবে, তখন দেখবে যে না, তোমার থেকে এইটা ইমেজটা আরো দূরে সরে যাচ্ছে। ইমেজ থেকে মনে হয় যেন এই সে দর্পণের ভিতরে আরো দূরে সরে যাচ্ছে, মানে মানে অসৎবিম্বটা আরো দূরে সরে যাচ্ছে। এটাকে অসৎবিম্ব কেন বলছি? এই কারণে বলছি, অসৎবিম্ব বলছি কেন না, ওখানে তুমি যদি পর্দা ফেলো, আয়নার পিছনে যদি পর্দা ফেলি আমরা, বা তুমি যদি ফেলো, তাহলে ওখানে কোনো ইমেজ, অর্থাৎ কোনো ছবি গঠিত হবে না, আমরা দেখতে পাবো না। তাই এটাকে আমরা অসৎবিম্ব বলছি। আর প্রতিবিম্ব অবস্থানের ভাবে স্টার্ট করি আমি। এটা ইমেজ নিয়েছে, দেখো, এটা মিরর নিয়েছে এখানে, না প্লেন মিরর, পেছনে অবশ্যই মার্কারি বা সিলভারে কোটিং দেওয়া আছে, যাতে আলো ভেদ করে না চলে যায়। আলো ভেদ করে চলে যাবে একটু পরে, এইগুলো এই লেকচারে পড়বো আমরা, যে আলোর প্রতিসরণ, যেটাতে আমরা ওই যে পেছনে যে মিররের যে মার্কারি বা সিলভারের যে কোট নিয়েছি, সেটা থাকবে না। সেটা কি না, আলো ভেদ করে চলে যাবে। ওর ডিটেলসে পরে আসছি। তো এখানে আলো এসে পড়ে কি হচ্ছে না, এই যে এটা হচ্ছে বস্তু, অবজেক্ট, বস্তুকে অবজেক্ট দিয়ে লিখছি, অবি যে অবজেক্ট, আর কি বলে ইমেজ, যে প্রতিবিম্ব ইমেজ। পেছন দিকে দাগ দিয়ে দিচ্ছি কেন, যাতে বুঝতে পারি যে পেছনে একটা কোটিং দেওয়া আছে, কিসের না, মার্কারির বা কোনো কি, মার্কারি বা সিলভারের কোট দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে মিরর। আমরা এখানে একটা বস্তু, জাস্ট একটা স্কেল এঁকে নিই, ধরো ছোটখানে, ধরো 4 সেমি মাপের একটা স্কেল আছে একটা, তুমি 4 সেমি একটা মাপের স্কেল তুমি দর্পণের সামনে রেখে দিয়েছো। এটা এক না, এক দাও, এটা 1 2 3 4। তুমি যদি দর্পণের সামনে স্কেল রাখো, নিশ্চয়ই এইভাবে থাকবে না। না, কি দেখতে হবে না, ঠিক এখান থেকে শুরু হবে, এই যে দর্পণ থেকে ঠেকিয়ে রেখেছি স্কেলটা, ঠেকিয়ে রেখেছি, ওখানে কি শুরু হবে না, ওখান থেকে মনে হয় যেন আরেকটা স্কেল
দর্পণের পিছন দিকে শুরু হয়ে গেছে, এখানে যেটা শুরু হয়েছে দর্পণের পেছন দিকে, এই এক এখানে এক হবে নিশ্চয়ই। বাড়িতে করে দেখে না যদি কি মনে হয়, বাড়িতে দেখবে যদি বাড়িতে করে দেখবে যে এখানে যে একটা রেখেছি পরে এখানেই এক হবে, আর ঠিক দুই দুই জায়গায় 2 3 4, মানে মনে হয় যেন দর্পণের মধ্যে সেম টাইপের আরেকটা স্কেল তৈরি হয়েছে, না সেটা কি, না ওই স্কেলটার ইমেজ এটা। তো তুমি কি করো এবার, এখানে এই 1 নম্বর পজিশনে একটা রাখো, পেন রাখো, পেন বা বস্তু যেকোনো কিছু, যেকোনো বস্তু, কাগজ থেকে শুরু করে বালতি, যা ইচ্ছা, তোমার যা পাও হাতের সামনে সেটা রাখো, এখানে এই পজিশনে রাখবো, ওটা এই পজিশনে। আর বস্তুকে তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছে, উপর দিকে তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছে, এটা হচ্ছে বস্তু, আর পজিশন হচ্ছে 1 নম্বর পজিশন এটা। হ্যাঁ, তো এখানে যখন বস্তুটা রাখবে, ঠিক দেখে যতটা দূরে, এইখান থেকে যতটা দূরে আমি বস্তুকে রেখেছি, যেটা এটা 1 সেন্টিমিটার হয়ে গেল, 1 সেন্টিমিটার ধরেন, এটা 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার মাপের একটা স্কেল নিয়েছি, এটা দর্পণের সামনে রেখেছি, আর একটা বস্তুর কথা রেখেছি না 1 সেন্টিমিটার রেখেছি। তো 1 সেন্টিমিটার যে বস্তুটা রাখলাম, ঠিক এটা দর্পণ থেকে এটা 1 সেন্টিমিটার আগে আছে, তো ঠিক এর ইমেজটা দর্পণ থেকে 1 সেন্টিমিটার পিছে তৈরি হবে, এইরকম জায়গা তৈরি হবে। তাহলে দর্পণ, সরি, ইমেজ আর ইসের মধ্যে কি বলে, বস্তুর মধ্যে দূরত্ব কত হলো, 1 2 সেন্টিমিটার। তাহলে এবার এটাকে সরাও, কি বলে, এই বস্তুটাকে 2 নম্বর নিয়ে আসো, এবার 2 সেমিতে নিয়ে আসো, 2 সেমিতে নিয়ে আসলাম এটাকে, 2 সেমি নিয়ে এসেছি। একটু বললাম যে তুমি যদি দর্পণের সামনে যে নড়াচড়া করো, সামনে যাও পিছনে যাও, কিন্তু ওই যে ইমেজটা যেটা তৈরি হয় দর্পণের ভিতরে, সেটা কিন্তু নড়াচড়া করে, এগিয়ে যাবে পিছিয়ে যায়। তো যখন তুমি পিছিয়ে যাবে তখন তোমার দর্পণ, তোমার ইমেজটা দর্পণ থেকে পিছিয়ে যাবে, তুমি দর্পণ থেকে যতটা দূরে সরে যাবে, ঠিক ততটা ওই যে তোমার যে ইমেজ তৈরি হচ্ছিল, অসৎবিম্ব যেটা তৈরি হচ্ছিল, সেটা ইমেজ থেকে পিছন দিকে সরে যাবে। এটা 2 এ রাখলে তো ঠিক ওই বস্তুটার আরেকটা ইমেজ কোথা থেকে না 2 এ তৈরি হয়ে যাবে, 3 এ রাখলে 3 এ হবে, আর 4 এ যখন রাখবো তো সেটা 4 এ তৈরি হবে। ওকে, তাহলে কি বুঝতে পারলাম, যে দর্পণের প্রতিবিম্ব অবস্থান এটাই, যে দর্পণ থেকে বস্তুকে যতটা দূরে সরে নিয়ে যাব, ওই বস্তুটার ইমেজ দর্পণ থেকে ঠিক ততটা দূরত্বে সরে যাবে ওটা, এটা হচ্ছে দর্পণের প্রতিবিম্ব অবস্থান। আর এখান থেকে আমরা এটা ক্যালকুলেট করতে পারবো যে কোন বস্তুকে দর্পণ থেকে 1 সেমি সরানো হলো, তাহলে দর্পণ থেকে বস্তু দূরত্ব, সরি, দর্পণ থেকে ইমেজ দূরত্ব কত হবে, 1 সেমি, আর দর্পণ আর বস্তু এবং তার প্রতিবিম্ব, বস্তু এবং তার প্রতিবিম্ব, মানে তুমি এবং তোমার ছবির মধ্যে দূরত্ব কত হবে, সেটা কি না ডবল হয়ে যাবে। এখান থেকে যদি দর্পণের দূরত্ব, দর্পণ থেকে বস্তু দূরত্ব 1 সেমি হয়, তাহলে প্রতিবিম্ব থেকে বস্তু, প্রতিবিম্ব থেকে এদিকটা প্রতিবিম্ব, হ্যাঁ এটা ইমেজ, এটা লিখে দিই, এটা হচ্ছে ইমেজ, আর এটা হচ্ছে বস্তু, প্রত্যেকটা অবজেক্ট, এটা হচ্ছে রিয়েল দিক, আর ওটা হচ্ছে ভার্চুয়াল দিক বলতে গেলে। এটা রিয়েল অবজেক্ট ই করে, কি বলে, রিয়েল আছে, এটা এটা রিয়েলে নেই, কারণ আয়নার ভিতরে, তাই অসৎবিম্ব ওটা। এবার বস্তুটাকে, এই বস্তু আর প্রতিবিম্বের দূরত্ব দ্বিগুণ হবে, বস্তুকে যদি আমি কি বলে, ইমেজ থেকে যদি আগে সরে নিয়ে যাই, 1 সেমি যদি আগে সরে নিয়ে যাই, তাহলে বস্তু এবং তার প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত, 2 সেমি। আর এবার 1 থেকে 2 সরে নিয়ে গেলাম, মানে যতটা সরে নিয়ে যাব তত ওটাকে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে বস্তু আর প্রতিবিম্বের মধ্যে, বস্তু আর তার প্রতিবিম্বের দূরত্ব পেয়ে যাবো আমরা। এই যে 1 থেকে 2 নিয়ে এসেছি, তাহলে এটা অবস্থান আপাতত কত, 2 সেমিতে, আর বস্তুর প্রতিবিম্ব অবস্থান কত হবে না আয়না থেকে 2 সেমিতে, তাহলে বস্তু এবং প্রতিবিম্বের দূরত্ব, বস্তু এবং তার প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হবে, 2 সেমি প্লাস 2 সেমি, 4 সেমি হবে এটা উত্তর। তাই যদি কোনো বস্তুকে আয়না থেকে আমরা 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার যতই নিয়ে যাই, যত দূরত্বে নিয়ে যাই, যে যে সংখ্যা, যে মানে আমি নিয়ে যাচ্ছি, 4 সেন্টিমিটার নিয়ে যাচ্ছি, তাহলে বস্তু এবং তার প্রতিবিম্বের মধ্যে দূরত্ব যতটা দূরত্বে নিয়েছিলাম সেটাকে 2 দিয়ে গুণ করে যেটা হবে সেটা হচ্ছে তার উত্তর। হ্যাঁ, ওটা কোনো পরীক্ষায় নিউমেরিক্যাল হিসেবে আসতে পারে, তাই অবশ্যই ধ্যান রাখবো ওটা। একটু হালকা যদি এক্সামিনার ঘুরিয়ে কোশ্চেন করে, তাহলে কোশ্চেনটা দিতে পারে, যে ধরো যে একটা বস্তুকে এই দর্পণ থেকে 1 সেমি দূরত্ব সরানো হলো, তাহলে বস্তু এবং তার প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হবে, এটা জিজ্ঞেস করতে পারে, প্রতিবিম্বের সংখ্যা। প্রতিবিম্বের সংখ্যা এরকম আসে যে দুটো দর্পণকে নির্দিষ্ট কোণে রেখেছি আমরা, এটা একটা দর্পণ, এটা একটা দর্পণ, সমতল দর্পণ, অবশ্যই প্লেন মিরর। আমাদের সিলেবাসে খালি সমতল দর্পণই আছে, অন্য কোনো দর্পণ নাই, আর পড়ার দরকারও নাই আপাতত। এটা কত ডিগ্রিতে আছে, 90 ডিগ্রিতে আছে, সমকোণ এটা 90 ডিগ্রি, তাই তো।
এখানে কোনো জায়গাটা বস্তু রেখে দাও, এই দুটো দর্পণ আছে, নিশ্চয়ই ওর প্রতিবিম্ব একটা তৈরি হবে না, একের অধিক হতে পারে, বা জানি না কত হবে, একটা নিশ্চয়ই হবে না, দুটো দর্পণ আছে ওখানে, একটা হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, পাঁচটা হতে পারে, যা ইচ্ছে হতে পারে। তো সেটা কিভাবে বের করবো আমরা? তো ওটা লেখা আছে না দর্পণের প্রতিবিম্ব সংখ্যা, এখানে একটা এই বস্তু রেখে দিয়েছে, তারপরে এর প্রতিবিম্ব বের করতে আমাকে। না, এই যে সূত্রটা কি, এই সূত্রটা এখানে একটা সূত্র আছে, তোমাদের বইয়ে দেখবে, খালি তোমরা এই সূত্রটা মনে রাখবে, এর আরো ডিটেলস আছে যে কি এর ভিতরে কি আছে, না কতটা একে কি বলে সিমেট্রিক ভাবে রাখা আছে কিনা, না অ্যাসিমেট্রিক ভাবে রাখা আছে, সেটা নিয়ে আরো ডিটেলস সূত্র আছে, ওটা নেই আমাদের সিলেবাসে, আমাদের পড়ার দরকার নেই এখন, পরবর্তীতে জানবো। না কি সূত্রটা আছে না, 360 ডিগ্রি বাই থিটা -1, এটা হচ্ছে দর্পণের প্রতিবিম্বের সংখ্যা কত হবে। থিটা কোনটা? থিটা হচ্ছে দর্পণের, দুটো দর্পণের মধ্যে মধ্যবর্তী কোণ, সরি দুটো দর্পণের মধ্যবর্তী কোণ, মানে দুটো দর্পণের কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা হয়েছে। এটা তো 90 ডিগ্রি রেখেছি আমি, এটা 30 ডিগ্রি হতে পারতো, তাহলে 30 ডিগ্রি হলে কি হতো, দর্পণটা অনেকটা বেঁকিয়ে খুবই কাছাকাছি থাকতো, এটা 30 ডিগ্রি ধরো, একটু বেঁকা হয়ে গেছে। এটা না, এই যে দাগগুলো না দিলে কিন্তু হবে না, কোনো মানে বোঝায় না, এই দুটো দাগের মনে হচ্ছে না দুটো দাগ ব্যাকা করে রাখা আছে, এই দাগ দিলে বুঝতে পারবে এক্সামিনার বা তোমাদের স্যার, স্কুল টিচার বা যেই হোক না কেন, বা আমি, না কি না দুটো দর্পণ, এটা দুটো দর্পণ বোঝাচ্ছে, না কিছুটা একটা কোণে অ্যালাইন করা আছে বা সাজানো আছে, এটা হচ্ছে একটা কোণ। কত বলেছি, কোণটা থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, আর কোণকে থিটা দ্বারা প্রকাশ করা হয়, আর থিটার মান কত না 30 ডিগ্রি, থিটার মান কত, থিটার মান হচ্ছে 90 ডিগ্রি ওখানে। তা এইখানে ওই যে থিটাটা, মানে দুটো দর্পণের যে অ্যাঙ্গেল, দুটো দর্পণের যেটা অ্যালাইন করে রেখেছি, সেই থিটাটা এখানে লিখতে হবে, তারপরে যে ডাটাটা আসবে এটা ভাগ করে সেটাকে সেখান থেকে 1 বিয়োগ করে দেবো, যে উত্তরটা আসবে সেটা হচ্ছে দর্পণের প্রতিবিম্বের সংখ্যা। 90 দিয়ে প্রথমে ভাগ করে দেখি যে কত হয়, 90 দিয়ে ভাগ করলে কত হয়, 360/90 কত হচ্ছে, 4×9 = 36, 4 হচ্ছে, 4 আর -1, এটা ভুললে কিন্তু হবে না, এটা ভুললে উত্তরই ভুল হয়ে যাবে, আর উত্তর ভুললে কোনো নাম্বার হবে না। আর 3 হচ্ছে, তাহলে তার উত্তর কি হবে, 3 হবে উত্তর। 30 দিয়ে করো এবার, এই সেম সেম কোশ্চেন 30 দিয়ে এবার বের করি, 360/30 - 1, 3 8 হচ্ছে, মিনিট, উত্তর হচ্ছে 11, না 11টা প্রতিবিম্ব পাবো আমরা এখান থেকে এই বস্তুটার। তাহলে 30 বা 60 দিয়ে করতে পারি আমরা, 60 দিয়ে কত হচ্ছে, 636, 6 - 1 5টা হবে। তো এইভাবে আমরা বের করে নেবো, যদি পরীক্ষাতে আমাদের দেয় যে প্রতিবিম্বের সংখ্যা কত হবে, অবশ্যই দর্পণের অ্যাঙ্গেলটা বলে দেবে, দুটো দর্পণের মধ্যবর্তী কোণ, সবকিছু কোশ্চেন বলা থাকবে, শুধু একটা কোশ্চেন জিজ্ঞেস করবে, না এটা অবশ্যই এইভাবে জিজ্ঞেস করতে পারে যে দেখা যাচ্ছে তোমার উত্তর বলে দিয়েছে যে কতগুলো প্রতিবিম্ব আসছে আজকে কোশ্চেন, অবশ্যই এর পরের লেকচারে আমি সব ডিটেইলস দেখবো কোশ্চেন। দেখা যাচ্ছে তুমি উত্তর বলে দিয়েছে, তবে জিজ্ঞেস করছে যে দুটো দর্পণের মধ্যে অ্যাঙ্গেল কত ছিল। আচ্ছা, পেরিস্কোপ, এটা লাস্ট টপিক আমাদের, মানে ইসের প্রতিফলনের লাস্ট টপিক হবে পেরিস্কোপ। পেরিস্কোপটা যন্ত্র, এটা তোমার ওই প্রতিফলনকে কাজে লাগিয়েই, যেটা বলছিলাম না একটু আগে, যে দেওয়ালের ওই পারে কি হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি না, দেওয়ালটা নাপ টপিয়ে কিভাবে দেখবো, বা না ভেদ করে বা না ফুটো করে দেওয়ালটা কিভাবে দেখতে পাবো, বা দেওয়ালের উপরে দেখতে পাচ্ছি না, এই যে সমস্যাটা, এটা সমাধানটা কিভাবে করবো আমরা, এটাই হচ্ছে নাম, এটার জন্য একটা বিজ্ঞান একটা যন্ত্র আবিষ্কার করলেন নাকি, সেটার নাম হচ্ছে পেরিস্কোপ। অবশ্যই দেওয়ালের ওইদিকে দেখার জন্য এটা ইউজ করা হয় না, অ্যাকচুয়ালি ইউজ করা হয় না, সাবমেরিনে ইউজ করা হয়। সাবমেরিনে কিভাবে ইউজ করা হয়, না সাবমেরিনে এইভাবে ব্যবহার করে, সাবমেরিনটা কি জলে তলায় থাকে নিশ্চয়ই, সবাই জানি আমরা সাবমেরিন জলে তলায় থাকে, আর জলজাহাজগুলো উপরে ভেসে বেড়ায়। তো ওই যখন সাবমেরিনটা দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় গিয়ে ও বুঝতে পারছে না যে উপরে কি আছে, তো কি করলো, না একটা যন্ত্র বাইরে বের করে দিল, না জলের বাইরে বের করে দিল, আর জলের বাইরে বের করে দিয়ে কি দেখছে, জল কি না জলের বাইরে বের করে দেখছে চারিদিকে কোনো পাথর বা পাহাড় বা কোনো জাহাজ আছে কিনা, মানে কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয়, এটা দেখার জন্য নাবিকরা এই যন্ত্রটা ইউজ করে থাকে, না সাবমেরিন ইউজ করে। তো এর গঠন কিভাবে ইউজ করে আর কেন বা ইউজ করে এটাকে, আজকে আমরা সেটাই পড়বো এখানে আমরা। ওকে,
তো পেরিস্কোপ হলো এমন একটি আলোক যন্ত্র, অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। আলোক যন্ত্রের ইংলিশে বলে কি? অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। যদি কোনো জায়গায় থাকে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, তার মানে হচ্ছে কি? আলোক যন্ত্র। যার মাধ্যমে আমরা আড়ালে থাকা কোনো বস্তুকে দেখতে পারি। আড়ালে মানে এই আড়ালে বলছে যে এই কোনো কভার দিয়ে ঢাকা এরকম কিছু না, মানে দেওয়ালে আড়ালে থাকা কোনো বস্তুকে, মানে সামনে একটা বাধা আছে সেটা দিয়ে দেখতে পাচ্ছি না সেরকম না। তুমি এখন চাইছো না কোনো একটা কভার করা বস্তুকে দেখতে না, ওটার জন্য পেরিস্কোপ ইউজ করা হয় না, দেওয়ালের ওই পারে দেখার জন্য বা ওকে। তো বস্তুর সামনে বাধা প্রতিফলক থাকলে, বাধা প্রতিফলক, আমরা আগের দিন এই প্রতিফলনের সবকিছু জেনেছি। প্রতিফলক কেন কেন প্রতিফলক বলছি, আর ওটাকে প্রতিফলন তল কেন বলছি। তো ওই কারণে বলছি বারবার কি না, আগে লেকচারটা দেখে এসো তোমরা। তো বস্তুর সামনে বাধা বা প্রতিফলক থাকার কারণে আমরা ওই বস্তুটাকে সরাসরি দেখতে পাই না। যে আলোক যন্ত্রকে, ওটা আলোক যন্ত্র হবে এটা, হ্যাঁ, যে আলোক যন্ত্রকে কাজে লাগিয়ে আমরা বস্তুটিকে সরাসরি দেখতে পাই তাকে পেরিস্কোপ বলে। আর ব্যবহার লিখে রেখেছি নাকি, এটা সাবমেরিনে ব্যবহার হয়ে থাকে। সাবমেরিনে এই গঠন সম্বন্ধে নিয়ে একটু আমরা, পেরিস্কোপের গঠন, স্ট্রাকচার অফ পেরিস্কোপ। ছবিটা প্রথমে ভালো করে দেখে নিই আমরা। প্রথমে সবচেয়ে কি আগে ছবিটা ভালো করে দেখবো। এই যে এটা হচ্ছে ব্যারিয়ার, এটা দেওয়াল হতে পারে, যে কোনো কিছু হতে পারে, মানে কি এর এমন কিছু হবে যাতে কি আমরা সামনাসামনি দেখতে পাবো না। এই যে তুমি আমাকে দেখতে পাচ্ছ, এখানে কোনো ব্যারিয়ার নেই, খালি কি ব্যারিয়ার আছে না, ফোনের মধ্যে দেখতে হবে বা কম্পিউটারের মধ্যে দেখতে হবে বা টিভির স্ক্রিনের মধ্যে দেখতে হবে, এটাই পার্থক্য। ব্যারিয়ার মানে কি, এখানে তুমি দেখতে পাবে না যে এই পাশে কি আছে, এই সাইডে কি আছে। এক মিনিট, যাই হোক, অমুক তমুক যা কিছু যে কোনো জিনিস থাকে তুমি দেখতে পাবে না। ওই ব্যারিয়ারটাকে ক্রস করে কিভাবে দেখবো সেটার জন্য আমরা কি না পেরিস্কোপ ইউজ করবো। আচ্ছা, পেরিস্কোপের গঠন এরকম হবে যে জেড শেপ, একদম পুরোপুরি ইংলিশ জেড না, হালকা কিছুটা জেড শেপ, এটাকে আমরা বলতে পারি যে এটা জেড শেপ জাস্ট, হ্যাঁ। এই ধরনের একটা নল ইউজ করা হবে এখানে। এটা কি না প্লেন মিরর, এই দুটো হচ্ছে প্লেন মিরর, না যেটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাগানো হবে। অবশ্যই অবশ্যই এটা খেয়াল রাখবেন না, পরীক্ষাতে কোশ্চেন আসতে পারেন না। দর্পণে পেরিস্কোপে যে প্লেন মিরর দুটো ইউজ করা হয় সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে লাগানো থাকে দর্পণের সাপেক্ষে। এই কোনটা এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটা জিজ্ঞেস করছে, এটা কত, এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাগানো থাকে তোমার এটা। হুম, তো এখান থেকে কি হবে, আলো আসবে এখানে, কিছু একটা আছে, ধরো একটা গাছ আঁকি, ধরো এখানে আমি একটা গাছ আঁকলাম, এখানে গাছ একটা আছে, সেটা আর এখানে কি দেওয়াল আছে যেটা দেখতে পাচ্ছি না, বা জলের নিচ থেকে কোনো নাবিক দেখতে চাইছে যে উপরে কি আছে, ধরো এখানে গাছ আছে। তো এইখান থেকে গাছ থেকে কি আলো সেখানে পড়বে, আলোতে অবশ্যই তীর চিহ্ন দিতে হবে আমাদেরকে। এখানে যখন পড়বে এই আপতন কোণের মান কত হবে, স্বাভাবিকভাবে বুঝতে পারছি না আপতন কোণের মান কত হচ্ছে। এখান থেকে একটা লম্বা টেনে নেবো আমরা, তাহলে এটা বুঝতে পারছি না 45 ডিগ্রি হচ্ছে, ওটা 45 ডিগ্রি হবে। তো আমরা জানি যে আপতন কোণ আর প্রতিফলন কোণের মান কি সেম হয়, হ্যাঁ। তাহলে ওটা যদি 45 ডিগ্রি কোণে আপতিত হয় তাহলে নিশ্চয়ই এটা 45 ডিগ্রি কোণে প্রতিফলিত হবে। ঠিক এখান থেকে আলোটা 45 ডিগ্রি কোণে, এটা দেখে 90 ডিগ্রি মনে হচ্ছে না, ওটা কি 90 ডিগ্রি, ঠিক আছে 90 ডিগ্রি, ওটা মনে হচ্ছে না ওটা 90 ডিগ্রি, কিন্তু আমরা 45 ডিগ্রি আসবে বলছি না, এখানে লম্ব টেনে নিতে হবে। আর অবশ্যই আমরা বলেছিলাম আগের দিন যে বারে বারে না, যখনই আমরা কোণটা নেব, যে আপতিত রশ্মি বা প্রতিফলিত রশ্মির কোণটা নেব, তখন আমরা অবশ্যই দর্পণের সাপেক্ষে, দর্পণের উপরে যে অভিলম্বটা টানবো, যে লম্বটা, তার সাপেক্ষে নেব, না কি আগে যে আলোটা এসছে তার সাপেক্ষে বা দর্পণের সাপেক্ষে। এই অভিলম্বের সাপেক্ষে যে কোণটা সেটা হচ্ছে 45 ডিগ্রি হচ্ছে। ঠিক এখান থেকে আলো সেখানে পড়বে, তারপরে ফের সেম সেম একই হবে, এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে,
তাহলে ফের এখান থেকে কি হবে না 45 অ্যাঙ্গেলে প্রতিফলিত হবে। আর এখানে থাকবে কার চোখ? তোমার চোখ, বা যে যিনি দেখছে বা আমার বা নাবিকের চোখ থাকছে এখানে। এই চোখ দিয়ে দেখতে হবে নাকি এখানে কোন বস্তুটা আছে। হ্যাঁ, তবে বস্তুটা কি না এখানে অসাধ বিম্ব তৈরি হয়, ভার্চুয়াল ইমেজ। না উনি কি দেখতে হবে না দর্পণের জন্য ভেতর আছে জিনিসটা, ঘটনা যেটা ঘটছে বা ওখানে যে গাছটা আছে সেটা কি দেখতে হবে না জানো দর্পণের ভেতর হচ্ছে। এখানে যে পেরিস্কোপে যে বিম্বটা যে ইমেজটা, তোমাদের যে এরকম কোশ্চেন আসে পরীক্ষাতে যে পেরিস্কোপ কোন ধরনের ইমেজ গঠনে সাহায্য করে, কোন ধরনের ইমেজ গঠন করে, কি ইমেজ হবে সেটা না অসাধ বিম্ব উত্তর হবে। হ্যাঁ, এইবার থাকে এই যে ডিটেলসে দেখে নাও, এই যে আলো আসছে এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আলো পড়ছে, এখানে যে আমরা এটা অভিলম্বটা টানবো এখানে, তারপরে আলোটা ফের এখানে প্রতিফলিত হওয়ার পর এখানে, আর এর মাধ্যমে কি না ইমেজটা এই ভিতরে তৈরি হচ্ছে, তার ফলে কি না দেওয়ালের ওই পাশে যে বস্তুটা ছিল, যে গাছটা ভাঙছে আমাকে তোমাকে যাই কি ছিল বা কোনো গাড়ি ইত্যাদি, যে কোনো কোনো বস্তু, যে কোনো বস্তু ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি এই যন্ত্রের মাধ্যমে। হুম, আর এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে মিররটা, একদিন দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা যদি এরকম হতো তাহলে 90 ডিগ্রি হয়ে যেত ওটা, আর এটা কি 45 ডিগ্রি করা হয়েছে। এটা পেরিস্কোপ, এর কাজ আমরা না সাবমেরিনে না জলের দেখবে, কোনো সিনেমাতে দেখতে হবে, এটা সিনেমাতে আমরা দেখেছি অনেকে, না কি দেখতে হবে না দেখা যাচ্ছে কোনো একটা কোন টাইপের একটা যন্ত্র যার পর সামনে একটা মিরর লাগানো আছে, সেটা কি করেছে নাবিকটা উপরে তুলে দিয়েছে। ওটা অ্যাকচুয়ালি যে যন্ত্রতে দেখতে পাই যে মিরর লাগানো আছে, মিরর থাকে না, ওটা ওটা লেন্স লাগানো থাকে। যাই হোক সব বাদ দাও, লেন্স পরবর্তীতে ডিটেলস আছে। তো ওখান থেকে পেরিস্কোপ কোথায় ইউজ করা হয় না অ্যাকচুয়াল ইউজ করা হয় সাবমেরিনে। ওকে, তো নেক্সট টপিকে যাই তাহলে আমরা আজকের, যে প্রতিসরণ। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কলার ইউটিউব চ্যানেল। তো আমরা আগের লেকচারে দেখেছিলাম প্রতিফলন সম্বন্ধে ডিটেইলে দেখেছিলাম, রিফ্লেকশন অফ লাইট দেখেছিলাম। তো আজকে আমাদের টপিক হচ্ছে রিফ্লেকশন অফ লাইট পার্ট 2। এটা কালকে পার্ট 1 দেখেছিলাম, বলেছিলাম যে আমরা পরের লেকচারে পার্ট 2 শেষ করে দেবো, কমপ্লিট করে নেবো। তো আজকে হচ্ছে পার্ট 2 এটা। তো কালকে কি কি দেখেছিলাম, যে রিফ্লেকশনে দেখেছিলাম যে বস্তুর ইমেজ কিভাবে তৈরি হয়, তো আমরা কেন বস্তু দেখতে পাচ্ছি, এই যে সামনে ক্যামেরাটা আছে, আমি ক্যামেরাটা দেখতে পাচ্ছি, তোমরা আমাকে দেখতে পাচ্ছ কেন, এই যে পেনটাকে আমি দেখতে পাচ্ছি হাতের মধ্যে, মার্কারটা সেটা দেখতে পাচ্ছি কেন, না কি হচ্ছে এই যে রুমে যে আলো জ্বলছে সেই আলো থেকে আলো আসছে, এখান থেকে আলো, লাইট থেকে আলো আসছে এবং রিফ্লেক্ট হচ্ছে এই বস্তুটা দিয়ে আমার চোখে যা পড়ছে, এবং কি হচ্ছে আমার চোখে যে মধ্যে যে রেটিনা আছে সেখানে প্রতিবিম্ব ঘটিত হচ্ছে, না কি প্রতিবিম্ব হচ্ছে, এটা ডিরেক্ট লাইট এসে আমার চোখে ঘটিত হচ্ছে, এই এটা আমি দেখতে পাচ্ছি। তো এই এই বস্তু থেকে প্রতিফলিত রশ্মি আমার চোখে এসে গঠিত হচ্ছে, এই প্রতিফলিত রশ্মি এসে আমার চোখে প্রতিবিম্ব গঠিত হচ্ছে, প্রতিবিম্ব বা ইমেজ গঠিত হচ্ছে। যেহেতু ডিরেক্ট হচ্ছে এটা বলো সৎবিম্ব। আর এটা যদি আমি আয়না দেখি, কোনো আয়না নিয়ে এসে যদি দেখি, কি করলাম না এইভাবে রাখলাম এটাকে, যে পিছনে রেখেছি আমার, যে সামনে একটা আয়না ধরেছি, তাহলে দেখতে পাবো তো বস্তুটাকে এখানে রেখেছি, আমার কাঁধের এখানে রেখেছি, দেখতে পাবো। তাহলে এই যে আয়নার মধ্যে দেখছি, কি আয়নার মধ্যে যখন দেখছি বস্তুটাকে, তখন কি মনে হবে, এটা এখানে মনে হবে না, এই বস্তুটাকে এখানে আমি দেখতে পাবো না, দেখতে পাবো কোথায়, আয়নার ভিতরে। এই আয়নার থেকে যতটা দূরত্বে বস্তু আছে সেইখানে আমি দেখতে পাবো। এটা যদি 2 মিটার দূরত্ব হয়, আমার হাত থেকে কাছে দূরত্ব 2 মিটার হয়, তাহলে আয়না যদি এখানে ধরি, তাহলে ঠিক বস্তুটা আয়না থেকে আরো 2 মিটার ভিতরে, মানে 2 মিটার দূরে গিয়ে তৈরি হচ্ছে ইমেজটা। আমার মনে হয় জানো আমার মনে হবে জানো ইমেজটা কোথায় আছে, না এই যে মার্কার ইমেজটা কোথায় আছে, না আছে আয়না থেকে 2 মিটার ভেতরে আছে। আর এটা যদি কাছে নিয়ে আসি তাহলে ওই ইমেজটাও কাছে আসবে। আর বস্তু আয়না থেকে বস্তুকে যত দূরে নিয়ে যাব আমি, তাহলে বস্তু আয়না থেকে বস্তুকে আমি যত দূরে নিয়ে যাব, বস্তু ও তার ইমেজের মধ্যে, তার প্রতিবিম্বের মধ্যে দূরত্ব দ্বিগুণ হতে থাকবে। কেন? কারণ আয়না থেকে যদি 1 মিটার দূরত্ব বাড়াই, তাহলে আয়না থেকে ইমেজটা 1 মিটার পিছনে যাচ্ছে। এটা যদি 2 মিটার বাড়াই, আর 1 মিটার যদি বাড়াচ্ছি, 1 মিটার থেকে 2 মিটার করলাম, তাহলে এটা 2 মিটার আছে আপাতত, আয়না থেকে বস্তু দূরত্ব 2 মিটার। তাহলে এখানে 2 মিটার এটা পার্টটা ঠিক, যে একটু আগে যেটা বললাম, যে তাহলে এটা যেহেতু 2 মিটার দূরত্বে আছে আয়না থেকে, তাহলে বস্তুর প্রতিবিম্বটাও নিশ্চয়ই আয়না থেকে 2 মিটার ভিতরে তৈরি হবে, আয়নার ভিতরে তৈরি হবে। তাহলে দূরত্ব কত হলো, এখান থেকে 2 মিটার টোটাল, আর আয়না থেকে আরো 2 মিটার, 4 মিটার। তাই এটা অবশ্যই মনে রাখবো, যদি বস্তুকে আমি আয়না থেকে যতটা দূরত্বে নিয়ে যাব, বস্তু ও তার প্রতিবিম্বের মধ্যে, তার অসৎবিম্বের মধ্যে দূরত্ব দ্বিগুণ হতে থাকবে, এটা মনে রাখবো। যদি নিউমেরিক্যাল আসে, অর্থাৎ যদি অঙ্ক আসে সে আলোর ক্ষেত্রে, তাহলে এটা সলভ করতে পারবো, আসলে সলভ করতে পারবো। আর কি দেখেছিলাম, যে প্রতিবিম্বের সংখ্যা কটা হচ্ছে, না প্রতিবিম্বের সংখ্যা কটা হচ্ছে সেটা দেখেছিলাম। কি হচ্ছে
না দুটো যদি দর্পণ এভাবে যদি অ্যাঙ্গেলে রাখা থাকে, সমতল দর্পণ অবশ্যই সমতল দর্পণ নেব, যেটা বাড়িতে আমরা ছবি দেখি, যেটাতে আমরা প্রতিনিয়ত দেখছি বাড়িতে প্রতিনিয়ত, সেটা যেটা সেলুনে ব্যবহার করা হয় সেটা না। সেলুনে পরবর্তীতে তোমরা জানতে পারবে সেলুনে সমতল দর্পণ ইউজ করা হয় না, ওখানে না অবতল দর্পণ ইউজ করা হয়। ওকে, তো যাই হোক, আমাদের এটা আছে 90 ডিগ্রি, আমরা 90 ডিগ্রি ধরে নিচ্ছি। তোমরা অন্য অ্যাঙ্গেল ধরতে পারো, এখানে 30 ডিগ্রি ধরতে পারো, 60 ডিগ্রি ধরতে পারো, এটা 60 ডিগ্রি, 30 ডিগ্রি ধরতে পারো, দুটো অ্যাঙ্গেল, দুটো দর্পণের মধ্যে অ্যাঙ্গেল, এটা দর্পণ, আর নিচে একটা দর্পণ আছে, সমতল দর্পণ অবশ্যই, প্লেন মিরর মানে সমতল দর্পণ, ওটা নিয়ে আমাদের কাজ। উত্তল দর্পণ অবদর্পণ কিছু নেই, যখন ক্লাস 10 আসবে আলো তখন আমরা ডিটেলে পড়বো। হ্যাঁ, এটা 60, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা আছে 30 ডিগ্রি। ওকে, এখানে যে বস্তু রাখি কটা ইমেজ তৈরি হবে সেটা সূত্র আমরা দেখেছিলাম। কি সূত্র দেখেছিলাম না, 360 বাই দুটো দর্পণের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল, 360 ডিগ্রি বাই দুটো দর্পণের মধ্যে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বিটুইন টু মিরর, জিএলই, অ্যাঙ্গেল মানে হচ্ছে কোণ, বিটুইন মানে হচ্ছে মধ্যে, দুটোর মধ্যে, টু মিরর, -1। এই সূত্রটা তোমার সিলেবাসে আছে, আরো হয় এটার ভাগ হয়, ভিতরে কি হয় না সিমেট্রিক আনসিমেট্রিক থাকে বস্তুটা, এখান থেকে সিমেট্রিক কোয়েশ্চেন আছে কিনা অত ডিটেলে একদম ক্লাস 12 আছে, এখন কোথাও নেই, ক্লাস 10 নেই অত কিছু। তাহলে খালি আমরা এই সূত্রটা মনে রাখবো, যে কতগুলো যদি পরীক্ষাতে আসে এটা দিয়ে বের করে দেবো, যে খালি এটা খেয়াল রাখবে উপরে 300টা তো মনে থাকছে, এই অ্যাঙ্গেল কোনটা নেব, বস্তুর সঙ্গে কোন অ্যাঙ্গেল কোনটা আছে সেটা না, না দুটো মিরর তাদের নিজের মধ্যে কত অ্যাঙ্গেল করে আছে, এখানে 90 করে আছে, এখানে কত 60 করে আছে, এখানে 30, এটা দিয়ে ভাগ করবো, 1 দিয়ে বিয়োগ করে দেবো, তাহলে উত্তর পেয়ে যাবো না। আর পেরিস্কোপ দেখেছিলাম, পেরিস্কোপ সাধারণত বলেছিলাম যে কোনো একটা সিঙ্গারের কনসার্ট হচ্ছে, অরিজিৎ সিং উদাহরণ দিয়েছিলাম, কনসার্ট হচ্ছে, সেখানে তুমি কিভাবে দেওয়াল না টপকে তুমি দেখবে কিভাবে সে পেরিস্কোপ ইউজ করে দেখতে হবে। ওখানে পেরিস্কোপ অ্যাকচুয়ালি এইসব কাজের জন্য, এসব চুরিচামারি কাজের জন্য ইউজ করা হয় না, ওখানে ইউজ করা হয় কি সাবমেরিন ইউজ করা হয়, যাতে উপরে কোনো পাথর বা কোনো জাহাজ আছে কিনা তো দুর্ঘটনা না ঘটে, এই কারণে পেরিস্কোপ ইউজ করা হয়। পেরিস্কোপ হচ্ছে এমন একটা যন্ত্র যে আমরা যদি আমাদের সামনে যদি কোনো প্রতিবন্ধক থাকে সেটাকে, ওই প্রতিবন্ধকের ফলে আমি দেখতে পাবো না, দেওয়াল থাকলে দেখতে পাবো না, দেওয়ালের পাশে কি আছে, পেরিস্কোপ যন্ত্র এমন একটা যন্ত্র যেটার মাধ্যমে ওই দেওয়াল ভেদ না করে ওই যন্ত্রের সাহায্যে ওই দেওয়ালের পাশে কি ঘটছে সেটা দেখতে হবে। ওকে, আজকে টপিক হচ্ছে আমাদের আলোর প্রতিসরণ, যেটা বাকি ছিল আমাদের। আলো খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, তার মধ্যে আরো একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে প্রতিসরণ। কালকে আমরা প্রতিফলন কমপ্লিট করে নিয়েছি। না কি হচ্ছিল কালকে, যে আলো আয়নাকে ভেদ করে চলে যাচ্ছিল না, আজকে কি হবে, আজকে এটা হবে যে এখানে কোনো কোটিং থাকবে না, এখানে কোনো লেয়ার কোট থাকবে না, পারদ, মাটি, ধুলো যাই হোক বা কাগজের কোট, কিছু কোনো কোট থাকবে না, আলো যাতে বাধা না পায়, এই ব্যবস্থা করছে আমরা। যে খালি একটা কাচের নিলাম, ওয়েট পেপার চেনো, ওয়েট পেপার কোনগুলো বলো তো, এটা যদি আমি হাতে, এটা যাই হোক কিছু না, এখানে হাতের উপর রাখি, এটা ধরো আমার হাতে একটা পেপার রেখেছে, এরপর একটা জিনিস রাখলাম, এই যে পেনটা রাখলাম এটাকে ওয়েট পেপার বলা হবে, কারণ পেপারের উপর একটা ওয়েট রেখেছি, তার ফলে পেপারটা উড়ে যাবে না। কেন রাখা হয়, ওয়েট পেপার ইউজ করা হয় যাতে পেপারটা এদিকে উড়ে না যায়, কারণে ইউজ করা হয়। তো ওয়েট পেপার বিভিন্ন শেপের হয়, তো দেখবে সাধারণত অফিসে রাখা থাকে, কিছু হয় কোল টাইপের হয়, বা এরকম ডিম্বাকার টাইপের হয়, কিন্তু নিচের দিকে কাটা থাকে এভাবে, বা এরম টাইপেরও হয় ষড়ভুজ আকারে, বা চারকোনা টাইপেরও হয়। তো ওয়েট পেপার যদি তোমার ইসের উপর রাখো, পেপারের উপরে যেখানে লেখা থাকবে, তো ওই ওয়েট পেপার যদি রাখি তো দেখায় যে লেখাটা একটু বড় লাগে, তুলনামূলক বেশি বড় লাগে। ধরো এখানে রিফ্লেকশন অফ লাইট লেখা আছে, না এই পার্টে কি করলাম, এই লাইটের উপরে এখানে একটা ওইরকম চারকোনা আকৃতির বা এরকম ষড়ভুজ আকৃতির একটা ওয়েট পেপার রেখে দিলাম, দেখবে এই তুলনা, এই যে লেখাটা দেখতে পাচ্ছ তো, এই তুলনায় এই যে এই লাইট লেখাটা একটু বড় মনে হবে না। কেন হয় এই ঘটনার পিছনে একটাই কারণ, না আলোর প্রতিসরণের একটা ধর্ম আছে, আলোর প্রতিসরণের কারণে এটা হয়। আর একটা কথা বলছি, একটা কোশ্চেন করছি, যে মাছের মধ্যে না, পুকুরের মধ্যে, পুকুর বা কোনো একটা কোনো ড্রেনে, নোংরা একটা ড্রেনে যদি পয়সার কয়েন পড়ে যায়, তো সেটা আমরা কিভাবে তুলবো, কিভাবে জানো, না একটা পরিষ্কার একটা প্লাস্টিকে জল ভর্তি করে নেবো এবং সেই প্লাস্টিকটা ওর উপর রাখবো এই নোংরা জলের উপর, তাহলে পয়সাটা খুব সহজে দেখতে পাবো। বা কোনো যদি কারো চাবি পড়ে যায় খুব সহজে তুলতে পারবো না। কেন হচ্ছে এটা,
এই রিফ্লেকশনের কারণে হচ্ছে যে আলো ভেদ করে আসতে পারছে ওখানে। একটা কাজ করো না, কি একটা পাত্র না, একটা জল ভর্তি করো এটাতে, নিচে একটা কয়েন ফেলে দাও এভাবে, কয়েন ফেলে দাও। তাহলে কি হচ্ছে, কয়েন ফেলার পরে এটা, এই কয়েনটা যদি ফেলে দিই একটা স্বচ্ছ পরিষ্কার জলে, তাহলে দেখতে পাই তো আমরা? না, দেখতে পাই না। নিশ্চয় দেখতে পাই। তো দেখতে কেন পাচ্ছি? এই কারণে দেখতে পাচ্ছি কারণ আমি কালকে বলছিলাম যে রিফ্লেকশনের ফলে আমরা কোনো বস্তু আমাদের সামনে দৃশ্যমান হয়, দেখতে পাই। তো নিশ্চয়ই তাহলে সূর্যরশ্মি এখানে পড়ছে এবং এখান থেকে রিফ্লেক্ট, প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসছে বলে দেখতে পাচ্ছি। তাহলে কি হচ্ছে না, এখানে যে জলটা আছে এই জলটা ভেদ করে আলো ঢুকতে পারছে, অর্থাৎ আলো জল ভেদ করে ঢুকে যাচ্ছে এবং এই কয়েনের উপর পড়ছে এবং সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি। অবশ্যই এখানে ডিরেক্ট কয়েন দেখতে পাবো না, কয়েনটা একটু উপরে মনে হবে আমাদের, বা একটু পাশে সরে গেছে মনে হবে। ওটার কারণ আছে এই রিফ্লেকশনে, এই কি বলে, রিফ্রাকশনের ফলে হয় ওটা। না, আলো এখানে কি পরিবেশের মাধ্যম ভেদ করে চলে যাচ্ছে না, বায়ু মাধ্যম থেকে আলো ভেদ করে কোথায় যাচ্ছে, জল মাধ্যমে চলে যাচ্ছে এবং সেটা প্রতিফলিত আমাদের চোখে ফিরে আসছে। না কি হলো, না এখানে আলো এলো, এটা বৃহত্তল ধরি, এভাবে বেঁকে গেল, একটু আলো বেঁকে যায় কোনো মাধ্যমে গেলে, লঘু থেকে ঘন মাধ্যমে গেলে বেঁকে যায় আলো, তীর চিহ্ন দিতে অবশ্যই ভুলবো না আমরা। এখান থেকে ফের প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে এবং প্রতিমাসে দূরে চলে যাচ্ছে, এভাবে দেখতে পাচ্ছি। অর্থাৎ আলো মাধ্যম ভেদ করতে পারে, খালি সেই মাধ্যম স্বচ্ছ হতে হবে, মানে আলো ভেদ করার যোগ্য হতে হবে, নাকি দেওয়াল ভেদ করতে পারে না আলো, কারণ ওটা স্বচ্ছ মাধ্যম না। কাঁচ যেরকম স্বচ্ছ মাধ্যম, এরকম জল স্বচ্ছ মাধ্যম, বায়ু স্বচ্ছ মাধ্যম, বায়ু ভেদ করে চলে যাচ্ছে আলো, কাঁচ ভেদ করে চলে যাচ্ছে, যেটা ওয়েট পেপার ছিল ওটা ভেদ করে আসছিল আলো এবং প্রতিফলিত হয়ে তোমার চোখে আসছিল বলে ওই লেখাগুলো বড় মনে ছিল। তো কেন বড় হচ্ছে মনে হচ্ছিল সেটা আমরা আসছি, ডিটেলে আসছি। ওকে, হ্যাঁ, এনে কোয়েশ্চেন, এই বাস্তব লাইফে যেসব ঘটনাগুলো ঘটে সেটা কটা লেখা আছে এখানে, জানো না? কি লেখা আছে না, জল ভর্তি বালতির তলদেশে সুইমিং পুলের তলদেশ একটু উঁচু বলে মনে হয়। হ্যাঁ, জল ভর্তি, তোমরা বাড়িতে এখনই করে বালতিতে জল ভর্তি করছো, তুমি গ্লাস না, ছোট্ট একটা গ্লাস নাও, ওটা জল ভর্তি করো, দেখবে গ্লাসটা যতটা দেখে মনে হচ্ছে যতটা গভীর, জল ভর্তি করার পরে মনে হয় যেন ওই গ্লাসটির তলদেশটা একটু হালকা উপরে চলে এসছে, উঠে এসছে মনে হয় যেন, না কি মনে হচ্ছে না গভীরতা কমে গেছে। আর সুইমিং পুল যেটা হয় উপর থেকে দেখে মনে হয় যেন যে ওখানে জল অনেক কম আছে, কারণ ওই তলদেশটা উপরে মনে হবে, কারণ ওখানে স্বচ্ছ জল থাকে, তো একদম পরিষ্কার জল থাকে, একদম তুই ডিরেক্ট দেখতে হবে যে তলে কি আছে, তলে যদি কোনো মানুষ থাকে বা কোনো পয়সা পড়ে যায়, ছোট ছোট জিনিস তুমি দেখতে হবে, কারণ পুরো স্বচ্ছ জল থাকে সুইমিং পুলে। ওখানে মনে হয় যেন তলদেশটা উপরে উঠে চলে এসছে। না কেন হয় এটা? আলোর প্রতিসরণের কারণে হয়। নেক্সট হচ্ছে জল ভর্তি বালতিতে কয়েন রেখে দিলে সেটি একটু উপরে মনে হয়, একটু উদাহরণ দিলাম একটু আগে, না পাত্রে বলেছিলাম, এটা বালতিতে লেখা আছে, সেম জিনিস। পেপারে কোনো লেখার উপরে, কোনো বইয়ে একটা লেখা আছে যেটা দেখালাম একটু আগে, আলো রিফ্রাকশনে কোনো লেখার উপরে কি না ওয়েট পেপার রাখলে, ওয়েট পেপার দেখালাম কোন জিনিস, না পেপারের উপর একটা জিনিস রাখতে হয়, রাখলে যেটা যাতে পেপারটা উড়ে না যায়, এই কারণে একটা শেপ সাইজের একটা জিনিস তৈরি করা হয়, চারকোনা টাইপের, বা সেটা সাধারণত একটা কাচের তৈরি হয় বা মেটালের তৈরি হতে পারে। তো যেটা কাচের ওয়েট পেপার হয় সেটা রাখলে লেখাগুলো বর্তমানমূলক বড় মনে হয়। না কেন হয়? না রিফ্রাকশনের কারণে হয়। আলোর প্রতিসরণ, এতক্ষণ যে সব ঘটনাগুলো দেখে এলাম, যেসব জিনিস এলাম, সেটা হচ্ছে আলোর প্রতিসরণ একটা ধর্মের কারণে হয়। তো এই ধর্ম কি, আলোর প্রতিসরণ কাকে বলে, সেটা যদি পরীক্ষাতে আসে এইভাবে ঠিক লিখে দেবে না, দুই মাধ্যম বিভেদ তলে দুই মাধ্যমের বিভেদ তলে এয়ার, এটা হচ্ছে ওয়াটার। বিভেদ তল একটা বললাম, একটা মাধ্যম শেষ আর একটা মাধ্যম শুরু, সেখানে যেটা এই যে এখানে এয়ার শেষ হচ্ছে আর এখানে ওয়াটার শুরু হচ্ছে, এই যে পার্টটা, এই যে তলটা, সেটাকেই বলবো আমরা বিভেদ তল। যে সমতলটা হবে সবসময় যে সমতল হতে হবে, যে জলের তল সবসময় সমতল, জলের তল সমতল হয় না সবসময়, কার্ভি হতে থাকে, কার্ভি হতেও পারে, নড়ে তো না, জল তো আয়তন ঠিক থাকে বাট ওর আকার ঠিক থাকে না কোনো সময়, নড়তে পারে বা সমতল থাকতে পারে, তাই আমরা সমতল ধরে নিচ্ছি, তো সুবিধা হয় আমাদের হিসাবের, আমাদের বুঝতে সুবিধা হয়। তো সমতল, এটা হচ্ছে একটা বিভেদ তল।
কি বলছে না, দুই মাধ্যমের বিভেদ তলে মধ্যে দিয়ে আলো এক মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রবেশ করে, তবে সাধারণভাবে ওই বিভেদ তলে আলোক রশ্মির অভিমুখের পরিবর্তন ঘটে, এই ঘটনাকেই আলোর প্রতিসরণ বলা হয়। সবকিছু সেম আছে ওখানে, না কি হচ্ছে না, দুই মাধ্যমের বিভেদ তলে আলো আপতিত হচ্ছে, প্রথমে এখানে আলো আপতিত হচ্ছে এভাবে, লাইট তীর চিহ্ন দিতে আমাকে, আর আপতন বিন্দুতে আমরা কি করব, অভিলম্ব ড্র করে নেবো, হ্যাঁ একটা অঙ্কিত অভিলম্ব। কি হচ্ছে না, ওই বিভেদ তলের মধ্যে দিয়ে আলো চলে যাচ্ছে, কারণ নিচে কোনো কোড দেওয়া নেই, কোনো প্রলেপ দেওয়া নেই, মার্কারি বা কিছু কোনো কিছু প্রলেপ দেওয়া নেই, ধুলো মাঝে কাদা কিছু প্রলেপ দেওয়া নেই, এখানে চলে যাচ্ছে আলো, নিচের দিকে চলে যাচ্ছে, না ভেদ করে চলে যাচ্ছে। তো আলো যখন বায়ু মাধ্যম থেকে জলে প্রবেশ করছে, না কি হচ্ছে, সাধারণভাবে ওই আলোক অভিমুখের পরিবর্তন করছে। অভিমুখের পরিবর্তন কি ঘটছে না, আলোক রশ্মি যার কথা ছিল এইভাবে, এটা যদি এদিকে চলে যায়, এদিকে চলে যায়, যেদিকে ইচ্ছা চলে যায়, তাহলে অভিমুখের পরিবর্তন হয়ে গেল। এটা যদি এখান থেকে এদিক দিয়ে না গিয়ে যদি এই হালকা এদিক দিয়ে বেঁকে যায় বা এখান থেকে দূরে চলে যায়, এই রাস্তা দিয়ে এই রাস্তা অনুসরণ না করে, এই সরলরেখাটা অনুসরণ না করে যদি দূরে চলে যায়, এদিক দিয়ে চলে যায় বা এদিক দিয়ে চলে যায়, ওটাকেই বলছে আলোক রশ্মির অভিমুখের পরিবর্তন। মানে কি বুঝতে পারলাম এখান থেকে, না আলোক রশ্মি তার অভিমুখের পরিবর্তন করে এবং সে সেম দিয়ে যায় না। যদি এরম বিভেদ তলে যে আপতিত হয় আলোক রশ্মি, তাহলে সেম রাস্তা দিয়ে যায় না, আলোক রশ্মি যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল সেই রাস্তা দিয়ে যায় না, না কি হয়, এই রাস্তা থেকে একটা ডেভিয়েশন ঘটে, চ্যুতি ঘটে। চ্যুতিকোণ মানে, চ্যুতিকোণ একটা কথা হয়, চ্যুতি তোমাদের নেই, ডেভিয়েশন বলতে গেলে তোমাদের সিলেবাসে নেই হয়তো অতটা। চ্যুতিকোণ হচ্ছে এটা যে আলোক রশ্মি যে রাস্তায় যাচ্ছিল সেই রাস্তা বাদ দিয়ে যদি আলোক রশ্মি অন্য কোনো পথ দিয়ে যায়, তার ফলে যে রাস্তা দিয়ে যাচ্ছিল তা সেখান থেকে আর আলোক রশ্মি যে রাস্তায় যাচ্ছে ওই দুটো রাস্তার মধ্যে যে কোণ হবে, ধরো এই রাস্তা দিয়ে যেতে চাইছে আলোক রশ্মি, এখন চলে আসছে এই রাস্তা দিয়ে, এই যে দুটোর মাধ্যমে দুটো পেনের মধ্যে যে কোণ তৈরি হবে, যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, এটা হচ্ছে চ্যুতিকোণ। যদি আলোক রশ্মি এদিক দিয়ে যায়, ধরে নিচ্ছে এদিক দিয়ে যাচ্ছে আপাতত কাছে, মানে অভিলম্বের কাছ দিয়ে যাচ্ছে, এখানে যে কোণটা অ্যাঙ্গেলটা উৎপন্ন হলো সেটা হচ্ছে চ্যুতিকোণ। এই চ্যুতিকোণ এর ক্ষেত্রে হয়, রিফ্লেকশনের ক্ষেত্রেও হয়, প্রতিফলনের ক্ষেত্রেও। ওই আলোক রশ্মি যে চেঞ্জ হচ্ছিল এদিকে যাচ্ছিল না, এখানে রিফ্লেকশনের ক্ষেত্রে এরকম হবে, এই এটা হবে চ্যুতিকোণ, কারণ আলোক রশ্মির দিকে চলে যাচ্ছিল। ওকে, তো আলোর প্রতিসরণ বলা, এই ঘটনাকে বলা হয় কি, আলোর প্রতিসরণ। যেহেতু আমরা একটু পরেই পড়বো কেন এটা আঁকছি, কেন এই আলোক রশ্মিটা এই দূরে আঁকলাম না, এটা হচ্ছে অভিলম্ব এন এন ড্যাশ, অভিলম্বের কেন কাছে নিয়ে এলাম আলোক রশ্মিটাকে, এটা একটু পরে জানবো আমরা। না এটা হচ্ছে ঘন মাধ্যম। আচ্ছা, জল এসে বায়ুর সাথে ঘন নাকি, তুমি বাতাসে কিভাবে বুঝবে, তোমাকে কোনো ম্যাথ ক্যালকুলেশন করার দরকার নাই, কিছু করার দরকার নাই, তুমি খালি হাত নাড়াও গিয়ে, বায়ুতে হাত নাড়াচ্ছে আমি এভাবে, এবার কি করো, জলে হাত ঢুকিয়ে দাও, জলের মধ্যে বালতিতে যে জলটা রেখেছো হাত ঢুকে দাও ওখানে, হাতটা নাড়াও এবার, কোনটাতে বেশি সহজ মনে হচ্ছে হাত নাড়ানো, বায়ুতে সহজ মনে হচ্ছে না, কেন, তাই এখানে কেন সহজ মনে হচ্ছে না, বায়ুর ঘনত্ব কম জলের তুলনায়, জলের ঘনত্ব এখানে বেশি, তাই এখান থেকে আমরা ক্যালকুলেশন না করে বলে দিতে পারবো যে ঘনত্ব তুলনামূলক কোনটার বেশি, যেখানে আমাদের হাত নড়াতে বা কোনো বস্তু নড়াতে সমস্যা হবে সেটা হচ্ছে ঘনত্ব বেশি, আর যেখানে সোজা মনে হবে হাত নড়ানো সেটার ঘনত্ব কম। তুলনামূলক বলতে পারবো, সব ক্ষেত্রে বলা যাবে না কিন্তু, না কি দুটো তরল নিয়ে এসেছি, কেরোসিন আর জল নিয়ে এসেছি, কার ঘনত্ব বেশি একটু হাত দিয়ে বলা মুশকিল হবে, মানে যেখানে ঘনত্ব পার্থক্য থাকবে, মানে ধরো লোহা নিয়ে এসেছি, কোথাও লোহার একটা বল রাখা আছে, আর কোথাও একটা লোহার বলের মতো জায়গাতে জল রাখা আছে, সেখানে বলতে পারবো লোহার ঘনত্ব বেশি, হাত দিয়ে বলতে পারবো, কারণ ঘনত্ব পার্থক্য অনেকটা। তো এখানে আলোক রশ্মির গতিমুখের অভিমুখ পরিবর্তন হয়ে যাবে, এখান থেকে অবিলম্ব থেকে দূরে সরে যেতে পারে, অবিলম্বের কাছে চলে আসতেও পারে, না এখানে কাছে এসছে এই কারণে, আর ঘনত্ব বেশি এই কারণে, ওয়াটার, নিচের মিডিয়ামের ঘনত্ব বেশি, উপরে একটা লঘু আর নিচেরটা হচ্ছে ঘন, তাই এটা অবিলম্বের কাছে চলে আসছে, এটা আমি আসছি এটাতে। নেক্সট, না কি বলছে না, আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশের সময় আলোর গতিপথের যে পরিবর্তন হয় তাকে আলো প্রতিসরণ বলে। এটা হচ্ছে একদম সিম্পল সংজ্ঞা, যদি 1 নম্বরের কোশ্চেন আসে অবশ্যই এটাই লিখে আসবো আমরা, যে আলোর প্রতিসরণ কাকে বলে, যদি বলে 1 নম্বরে, না লিখবে যে আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশের সময় আলোর গতিপথের যে পরিবর্তন ঘটে সেটাকে বলে আলোর প্রতিসরণ।
এটা হচ্ছে আপতন কোণ, আলোক রশ্মি যে কোণে আপতিত হচ্ছে কিন্তু আপতন কোণ। এখানে হচ্ছে সবকিছু সেম থাকবে, খালি আলোক রশ্মির অভিমুখ চেঞ্জ হয়ে গেছে আর ভেদ করে চলে গেছে, এটাই খালি পার্থক্য। আপতন কোণ সেম থাকবে, সরি আপতন কোণ না, আপতন বিন্দু সেম থাকবে, বিভেদ তলে সবকিছু সেম, বিভেদ তলে যা সংজ্ঞা ছিল সব সেম, সবকিছু সেম, খালি আলোক রশ্মি ভেদ করে চলে যাচ্ছে। আর আলোক রশ্মির অভিমুখের পার্থক্য পরিবর্তন হচ্ছে না, অভিলম্ব থেকে কাছে না, কি পার্থক্য হচ্ছে এখানে, না অভিলম্ব থেকে কাছে আসছে না দূরে যাচ্ছে, এটা দেখবো আমরা। অভিলম্বের প্রতিসরণের পর মানে আলোক রশ্মি যখন এক মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যাচ্ছে, অন্য মাধ্যমে যাচ্ছে, তখন তখন আলোক রশ্মির অভিমুখের মানে অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে না কাছে সরে যাচ্ছে, এটা দেখবো আমরা। ওকে, নেক্সট, আলোর প্রতিসরণের কারণ, কজ অফ রিফ্রাকশন। আলোর গতিবেগ সব মাধ্যমে সমান থাকে না, আলো যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন আলোর বেগ কমে যায়, এই বেগের পরিবর্তনই হলো আলোর প্রতিসরণের কারণ। এটা দন্তেস হবে এখানে, প্রতিসরণের কারণ। তির্যক আপতন, লম্ব আপতন আসছে আমরা। তো আলোর প্রতিসরণের কারণ কি বলছে, না বেগের যে পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে আলোর প্রতিসরণের কারণ। না কিভাবে হচ্ছে আলোর প্রতিসরণের কারণ, আলো যখন একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাচ্ছে, মানে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, মানে এয়ার থেকে জলে যাচ্ছে বা কাঁচে যাচ্ছে, কাঁচ আরো ঘন, জলে যেতে কাঁচ তো আরো ঘন না। তো তুমি যেখানে হাত নড়াচ্ছিলে এভাবে এভাবে বায়ুতে, সেটা কি হলো, জলে গিয়ে কষ্ট হতে শুরু করলো, নাকি ওখানে অণুগুলোর মধ্যে, জলে যে অণুগুলো আছে, এই বাতাসের অণু গ্যাস তো যেখানে সেখানে আছে, এদের মধ্যে ইন্টারাকশন, আকর্ষণ বলে, আমরা পরবর্তীতে পদার্থের প্রকৃতি, হ্যাঁ, অনুপরমাণু রাসায়নিক বিক্রিয়া যেখানে আসে সেখানে পড়বো ডিটেলে কি কি কেন কি হয়। এদের মধ্যে আকর্ষণ, অ্যাট্রাকশন ফোর্স খুবই কম থাকে, খুবই কম, মানে নগণ্য, এত কম থাকে, থাকে না বললেই চলে। তাই গ্যাস কি করে, এই রুমে যদি একটু গ্যাস ছেড়ে দিই পুরো রুমে আয়তনটা দখল করে নেবে, পুরো রুমে ছড়িয়ে যাবে ওটা, ওই গ্যাসটা। গ্যাসীয় পদার্থ আর গ্যাসীয় পদার্থের দুটো অণু পরমাণুর মধ্যে অ্যাট্রাকশন ফোর্স খুবই কম থাকে। তো কি, তাই গ্যাসে আমাদের কি, অণু পরমাণুর মধ্যে যদি এখান থেকে যদি লাইট চলে যায়, ধাক্কা কম হবে বা বাধা কম লাগবে। কিন্তু এটা যদি জল হয় বা কাঁচ হয়, সেখানে কি না, কাঁচের ক্ষেত্রে এটা হচ্ছে গ্যাস আর এটা হচ্ছে গ্লাস হচ্ছে, এখানে অণু পরমাণুগুলো খুবই কাছাকাছি আছে, খুবই কাছাকাছি, অনেকটা কাছাকাছি, মানে গ্যাসের তুলনায় অনেকটা কাছাকাছি, তরল বা এসে ক্ষেত্রে কঠিনে আরো কাছাকাছি থাকে, কঠিনে খুবই কাছাকাছি থাকে, যার ফলে আলোক রশ্মি ওটা ভেদ করে যেতেই পারছে না, আর মাধ্যমটা স্বচ্ছও না, এই কারণে মানে বিক্ষিপ্ত প্রতিফলন হয়ে যাচ্ছে, আলোক রশ্মি যেতে পারছে, আলোক রশ্মি যেতে পারছে না। হ্যাঁ, তার এখানে স্বচ্ছ মাধ্যম নিয়েছি যেটা গ্লাস, যার মাধ্যমে আলোক রশ্মি যেতে পারবে, গ্লাস এটা। তাহলে এখানে যেভাবে আলোক রশ্মি যাচ্ছিল, যতটা বেগে যেতে পারবে, তুমি বলো, তোমার সাধারণ ধারণা থেকে বলো, সাধারণ জ্ঞান থেকে বলো, এইখানে যতটা বেগে যেতে পারবে ততটা বেগে এখানে যেতে পারবে? এখানে বাধা বেশি তো, এখানে বাধা বেশি না, বেগ স্লো করে নিচ্ছি, প্লাস আলোক রশ্মি বেগে যাচ্ছে। আলোক রশ্মি এক মাধ্যম থেকে তোমাদের মনে হতে পারে, হ্যাঁ বেগ তো স্লো করে নিতে পারে, বেগ কমিয়ে নিতে পারে আলোক রশ্মি, কিন্তু বেগে কেন যাচ্ছে, হ্যাঁ বেগে কেন যাচ্ছে আসছি ওটা আমি। আপাতত এটা জানো যে আলোক রশ্মি বেগের পরিবর্তন হয়, যদি লঘু থেকে ঘন মাধ্যমে যায় আলোক রশ্মি, তাহলে বেগ কমে যায়, বেগ হ্রাস পায়। না আলোর গতিবেগ কত হয় শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে, কত বলেছিলাম না, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। এটা দেখা যাচ্ছে কমে 2.8 বা 2.5 বা 2.2 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে, দেখাচ্ছে। হ্যাঁ, এরকম কমে যাচ্ছে বেগ, কেন কমে যাচ্ছে, না বাধা বিপত্তির কারণে বেগ কমে যাচ্ছে। তাহলে প্রতিসরণের বেগ তো কমে যাচ্ছে, তো বেকাচ্ছে কেন, বেগে এই কারণে যাচ্ছে, আসছি এবার কেন বেগ হচ্ছে ওটা, এটা মুছে দিচ্ছি। তির্যক আপতন, তির্যক মানে কি, অবলিক, এটাকে বলে তির্যক। অবিলম্বের সাপেক্ষে, বারবার বলছি অবিলম্বের সাপেক্ষে দেখবো আমরা, কখনো মিডিয়াম বিভেদ তলের সাপেক্ষে দেখবো না, এটা হচ্ছে বিভেদ তল। কখনো আমরা বিভেদ তলের সাথে সাপেক্ষে দেখবো না, বিভেদ তলের সাপেক্ষে দেখবো না, আমরা সবসময় দেখবো লম্ব সাপেক্ষে। এটা লম্ব, অভিলম্ব এটা এন ড্যাশ, এই বি হচ্ছে বিভেদ তল, এখানে স্বচ্ছ কোনো মাধ্যম, অস্বচ্ছ না, কিন্তু অস্বচ্ছ নিলে হবে না, দেখতে পাবো না কিছু, আমরা আলো যেতে পারবে না, হয়তো আলো যেতে পারবে কিন্তু আমরা দেখতে পাবো না। হ্যাঁ, তো স্বচ্ছ নিতে হবে এখানে। তো এন আর এন ড্যাশ হচ্ছে কি, না
অবিলম্ব। তো অবিলম্বের সঙ্গে তির্যক আপতন বলেছে। তির্যক মানে কার সঙ্গে দেখবো না, অবিলম্বের সাপেক্ষে দেখবো। তির্যক কোনটা বলে, এটা স্ল্যাশ বা অবলিক বলে একটা চিহ্ন থাকে, দেখবে মোবাইলের ফোনে সবাই দেখেছো, কিবোর্ডে চ্যাট করার সময় দেখতে পেয়েছো, এরকম টাইপের একটা জিনিস থাকে তির্যক। এটা হচ্ছে অবলিক। আর এই এই সাইন আর এই ধরনের যদি আলোক রশ্মি মানে এই টাইপের আলোক রশ্মি যদি এখানে পড়ে, সেটাকে বলবো আমরা আলোক রশ্মি তির্যক আপতন। নাকি আলোক রশ্মি তির্যক ভাবে এই বিভেদ তলে আপতিত হচ্ছে। ওকে, তো তির্যক আপতন কি না, অবিলম্বের সঙ্গে তির্যক হবে। এটা এটা হচ্ছে তির্যক আপতন। একটা কোণ করে আসছে, এরকম হতে পারতো, তির্যক হলেই হবে, জাস্ট তির্যক হলেই হবে। এটাও তির্যক আপতন, এটাও সব তির্যক আপতন। এটা কিন্তু এই এটাকে তির্যক আপতন বলবো আমরা না, কারণ অবিলম্বের পুরো ডিরেক্ট উপর দিয়ে আসছে, 0 ডিগ্রি কোণ আপতিত হচ্ছে। ওটা অবিলম্বের সঙ্গে এই এই আলোক রশ্মির কোণ কত, 0 ডিগ্রি হচ্ছে। আর এদের কিছু কোণ আছে, কারো 90 হতে পারে, 90 আপাতত দিন এখানে 45, 45, তারপরে 85, 60, 30, যে কোনো কিছু হতে পারে, কিন্তু 0 একটারও না, অবিলম্বের সাথে 0 কারো না। কিন্তু এই যে রশ্মিটা নিয়েছি এখানে আমি, এর কিন্তু 0 ডিগ্রি আপতন হচ্ছে, কারণ অবিলম্ব এর। আর যে রশ্মি, যে আলোক রশ্মি 0 ডিগ্রি কোণে আপতিত হবে বিভেদ তলের উপর, সেটাকে বলবো আমরা লম্ব আপতন, পারপেন্ডিকুলার ইনসিডেন্স, লম্ব আপতন বলো সেটা। নাকি অবিলম্বের সঙ্গে সেই আলোক রশ্মির কোণ 0 ডিগ্রি হবে, আপতন কোণ আয়ের মান 0 ডিগ্রি হবে, সেটাকে বলে লম্ব আপতন। এটা হচ্ছে এবি বিভব তল। এখানে কি করেছি না, এটা আলোক রশ্মি এসে পড়েছে একটা। আর কালকে বলেছিলাম যে আমরা একটা একটা নিয়ে, একটা রে নিয়ে কাজ করি, একটা দাগ নিয়ে কাজ করছি, মানে এই না, এখন একটাই আলোক রশ্মি আছে। এখানে আলোক রশ্মি গুচ্ছ, একটা আলো, যেটা আলো এসে পড়ে লাইট থেকে বা সূর্য থেকে পড়ছে, সেখানে প্রচুর প্রচুর পরিমাণে আলোক রশ্মি গুচ্ছ আছে। না কি হলো না, একটা এক বর্ণীয় আলো তির্যক ভাবে পড়লো, সে তির্যক হবে বিভেদ তলের পরে পড়লো। তাহলে কি হচ্ছে এখানে, এখানে আলোর বেগ কত ছিল, প্রত্যেকের ছিল 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ছিল, মিটার পার সেকেন্ড ছিল, তো প্রত্যেকের গতিবেগ ছিল এটা। প্রথমে কি হলো না, এই আলোটা যেহেতু তির্যক ভাবে পড়েছে, তাই আলোক রশ্মি গুলো এভাবে এসে পড়বে, তির্যক ব্যাকা ভাবে পড়ছে এসে পড়ে। তাহলে কি হচ্ছে না, এই এই যে এই লাইটটা 1 নম্বর দিচ্ছি, এটাকে আমি 1 1 2 3 4, জাস্ট আমি নাম দিচ্ছি। তো 1 নম্বর আলোক রশ্মিটা বিভেদ তলের প্রথমে আপতিত হবে। তাহলে কি বেশি আগে টক্কর খাবে ওটা, তারপরে খাবে এই, তারপরে এ, তারপরে। তাহলে যখন তির্যক আপতিত হচ্ছে, তির্যক হবে, এখানে মানছি সবার বেগ সেম ছিল, কিন্তু এর এর তুলনায় এ কিন্তু একটু পরে আপতিত হবে এখানে। তার ফলে কি হবে, তার ফলে হবে এই আলোক রশ্মি প্রথমে এই বিভেদকে স্পর্শ করছে, তাহলে এ প্রথমে প্রতিফলিত হবে। না কি হবে, এখানে অবিলম্ব ড্র করে, যদি অবিলম্ব ড্র করি এখানে, তাহলে এর কাছে বেঁকে যাবে এভাবে। এখানে একটা অবিলম্ব ড্র করো এবার 2 নম্বরের জন্য, এভাবে বেঁকে যাচ্ছে, বেঁকে যাচ্ছে, বেঁকে যাচ্ছে এইভাবে। তার ফলে কি হচ্ছে, দেখা যাচ্ছে পুরো লাইটটা বেঁকে গেল। এই কারণে লাইটটা বেঁকিয়ে যাচ্ছে, না কি গতিবেগ, গতিবেগ চেঞ্জ হওয়ার কারণে। এই কারণে বলছি কেন, গতিবেগটা চেঞ্জ হচ্ছে, এখানে গতিবেগ চেঞ্জ হচ্ছে, কিন্তু সবার আগে গতিবেগ চেঞ্জ হচ্ছে এর, আর তো সব লাস্টে চেঞ্জ হচ্ছে এর। এই কারণে আলোক রশ্মিটা এভাবে না গিয়ে এভাবে বেঁকিয়ে যাচ্ছে। তুমি আর তোমার বন্ধু জাস্ট যখন হাঁটাহাঁটি করো, যখন একটা রাস্তায়, তখন কি করো, যখন বাঁক আসে, ধরো বাঁক আসছে, একটা রাস্তার বাঁক হয়, তো ওই বাঁকে কি হলো না, তুমি বাঁকের দিকে ছিলে, এটা যে রাস্তার বাঁক হয়, তুমি এখানে ছিলে আর তোমার বন্ধু ছিল এখানে। এটা ধরো তুমি
এটা তোমার বন্ধু। তুমি যখন এখানে বাঁক হবে তুমি দেখবে তুমি তুলনামূলক কম দূরত্ব অতিক্রম করবে এখানে, আর ওকে বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। এখান থেকে তোমাকে এখানে যেতে কম দূরত্ব লাগছে, কিন্তু এখান থেকে এখানে আসতে বেশি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে না। এই কারণে সেম হচ্ছে এখানে আলোক রশ্মির ক্ষেত্রে তিন চারজন একসাথে আসছিল, এরকম একটা বিভেদ তলে এসছে এবং তাদের ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, আর যেহেতু ভেলোসিটি চেঞ্জ হচ্ছে বলে এখানে বেঁকে যাচ্ছে, এই কারণে আলোক রশ্মি বেঁকিয়ে যায় এই লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসারিত হওয়ার সময়। তো লম্বা আপতন হচ্ছে তির্যক আপতন, যখন আলোক রশ্মি অবিলম্বের সাথে তির্যক আপতিত হবে তখন এটা হচ্ছে তির্যক আপতন। আর যখন আলোক রশ্মি অবিলম্বের সঙ্গে 0 ডিগ্রি কোণ আপতিত হবে ওটা হচ্ছে লম্বা পতন। এই লম্বা পতনের ক্ষেত্রে কিন্তু ভেলোসিটি অবশ্যই কমে যাবে, আলোর ভেলোসিটি অবশ্যই কমে যাবে যখন বায়ু থেকে কাছে প্রবেশ করবে, কিন্তু এখানে কোনো আলোক রশ্মির মানে হবে না, চ্যুতি ঘটবে না বা বেঁকিয়ে যাবে না, এইভাবে অবিলম্বের কাছেও যাবে না, অবিলম্বের থেকে দূরেও সরে যাবে না। এটা হচ্ছে অবিলম্ব নর্মাল বলে ইংলিশে, কারণ এন লিখছি বারে। এন মানে কি? এন মানে হচ্ছে নর্মাল। যখন এটা এন ড্যাশ, যখন আলো এরম 0 ডিগ্রি কোণে আপতিত হবে অবিলম্বের সঙ্গে, আমার সবসময় কোণ অবিলম্বের সঙ্গে দেখবো এটা 90 ডিগ্রি না, কারণ আমরা কোণ দেখছি অবিলম্বের সঙ্গে, মনে থাকে জানো এটা, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে সবকিছু। তো তখন আমরা কি এখানে 0 ডিগ্রি কোণ আপতিত হচ্ছে, এটা হচ্ছে অবিলম্বের লম্ব আপতন বলে। এই ক্ষেত্রে আলোর কোনো ডেভিয়েশন, কোনো চ্যুতি ঘটবে না, বেঁকবে না, কোনো দিকে বেঁকবে না, ডিরেক্ট আসবে, আলো আসবে এবং ডিরেক্ট এভাবে ভেদ করে চলে যাবে, এদিকেও বেঁকবে না, এদিকেও বেঁকবে না। এটা হচ্ছে লম্ব আপতন। ওকে, ভেলোসিটি কিন্তু অবশ্যই কমছে। আর কেন বেঁকে যায় এটা একটু আগে এক্সপ্লেন করলাম। ওকে, নেক্সট চলো। হ্যাঁ, আলো যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন সর্বদা কি আলোর বেগ কমে? হ্যাঁ, আলোর বেগ সর্বদা কমে। হ্যাঁ, আলোর বেগ সর্বদা কমে সব সময়। যখন অবশ্যই এটা লঘু থেকে ঘনতে হতে হবে তখনই কমবে, কিন্তু ঘন থেকে যখন লঘুতে হবে তখন আলোর বেগ বেড়ে যাবে। ওকে, 3 × 10⁸ এর উপরে যাবে না, ওটা বলছে না যে ওর সাথে বেড়ে যাবে। ঘন মাধ্যমে কম ছিল বেগ, সেই তুলনায় ওখানে গিয়ে 3 × 10⁸ পরিণত হচ্ছে, সেটা বেড়ে যাচ্ছে না, এটাই বলছে বেড়ে যাবে। আর কি বলছে? সর্বদা কি বেঁকে যায় না? সর্বদা বেঁকে যায় না। যদি আলোক রশ্মি বিভেদ তলের উপর লম্বভাবে আপতিত হয়, নরমালের সঙ্গে 0 ডিগ্রি কোণ আপতিত হয়, তাহলে কোনোদিন বেঁকবে না, তাহলে এটা সর্বদা বেঁকায় না। এটার উত্তর হবে না। আরে না, কোন ক্ষেত্রে? I যদি 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি যদি I যদি 0 ডিগ্রি হয়, অর্থাৎ আলোক রশ্মি যদি অবিলম্বের সঙ্গে 0 ডিগ্রি কোণে আপতিত হয়, তাহলে সেটা বেঁকিয়ে যাবে না। এটা হচ্ছে 0 ডিগ্রি, অবিলম্বের সঙ্গে 0 ডিগ্রি কোণ এটা। আর কি বলে ওকে? বিভেদ তলের সঙ্গে 90 ডিগ্রি। ওকে, এর নামে ঘুরিয়ে দিতে পারে কোশ্চেন, হয়তো ঘুরিয়ে দিতে না দেবে না, হয়তো যদিও দেয় না। কি বলে না, আলোক রশ্মি বিভেদ তলের সঙ্গে 90 ডিগ্রি কোণে আপতিত হচ্ছে, তুমি গিয়ে একদম বললে বেঁকিয়ে যাবে, এদিকে ওদিকে বেঁকে যাবে, তাহলে কিন্তু ভুলে যাবে। কেন না, এটা হচ্ছে 90 ডিগ্রি বিভেদ তলের সঙ্গে কিন্তু, আর অবিলম্বের সঙ্গে 0 ডিগ্রি। তাহলে এর উত্তর হচ্ছে যখন অবিলম্বের সঙ্গে 0 ডিগ্রি কোণে বা লম্ব বা বিভেদ তলের উপর যখন আলোক রশ্মি লম্বভাবে আপতিত হবে তখন আলোক রশ্মি বেঁকবে না। কি আছে? আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে আলোক রশ্মি অবিলম্বের দিকে বেঁকে যায়, এটা মনে রাখতে হবে। এটা একটা সূত্র বলতে গেলে আলোক রশ্মি এই প্রতিসরণের ক্ষেত্রে না কি হয়, আলোক রশ্মি যদি লঘু মাধ্যম থেকে, অর্থাৎ একটা বিভেদ তল আঁকছি এখানে আমি, এবি বিভেদ তল, তারপরে আলোক রশ্মি এঁকে নেবো আমরা, এটা আলোক রশ্মি পড়ছে এখানে, অবিলম্ব কোথায় না আপতন বিন্দুর উপরে অবিলম্বটা আনবো, যে সেটা যাতে লম্ব হয় এর উপরে, বিভেদ তলের উপর যেটা খাড়া ভাবে দাঁড়িয়ে থাকবে, একদম লম্ব হবে, সেটা হচ্ছে অবিলম্ব। এটা আলোক রশ্মি অ্যাকচুয়াল পথ ছিল যেটা যেত, কিন্তু এই দিকে না গিয়ে কি হলো, ও গেল কি কোন দিকে সরে গেল অবিলম্বের দিকে সরে গেল, তাই না? তাড়াতাড়ি নামকরণ করে এটা, এন ড্যাশ এক্স ওয়াই
সরি এটা হয় না, এটা জেড, এটা হচ্ছে ওয়াই, এবি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আপতন কোণ আই, আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ, যাকে আর দ্বারা করা হয়। এটাকে বলে কি রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল, আর দ্বারা রিপ্রেজেন্ট করা হয় ওটাকে। কি বললাম আমরা এখানে? আলোক রশ্মি যদি লঘু ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে, এটা হচ্ছে এয়ার, আর নিচে এটা হচ্ছে গ্লাস বা ওয়াটার, যে কোনো কিছু, যাতে বায়ুর যাতে ঘন হয়, বায়ুর সবকিছু ঘন হয়, আমরা জানি বায়ুর সবকিছু ঘন সাধারণত, যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি সেটা কথা বলছি, সবকিছু ঘন, এটা এয়ার, এটা বায়ু, যে গ্লাস আছে নাকি। আলোক রশ্মি যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে আলোক রশ্মি অবিলম্বের দিকে বেগে যায়। এই যে এটা অবিলম্বের দিকে চলে আসেনি, তাই এটা মনে রাখবো কি, আলোক রশ্মি যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, আলোক রশ্মি অবিলম্বের দিকে এন ও এন রাশির দিকে বেঁকে যাবে। এটা কিন্তু মনে রাখতে ভালো হবে। নেক্সট, আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে, তাহলে আলোক রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যাবে। সেম জিনিস। নামকরণ করে দিয়েছে, এটা হচ্ছে আপতন বিন্দু, ইনসিডেন্ট পয়েন্ট। আলোক রশ্মি এসে কি হয়েছে না কি, এটা হচ্ছে অবিলম্ব এন, এন এসেছে অবিলম্ব, এটা আলোক রশ্মি যার কথা ছিল কোন দিকে, না ওয়াই দিকে, ওয়াই এর এক্স ওয়াই এই পথে যাওয়ার কথা ছিল, এক্স এর পথে যাওয়ার কথা ছিল, কিন্তু গেল কোন দিকে, না এক্স জেড পথে গিয়েছে। এক্স জেড পথে এটা প্রবাহিত হয়েছে আলোটা, মানে আলোক রশ্মি যাচ্ছে, আলোর গতিপথ চেঞ্জ হয়ে কি হয়েছে, না জেড হয়েছে, না কি হয়েছে দেখো, অবিলম্ব থেকে এটা তুলনামূলক কাছে ছিল, অবিলম্বের দূরে চলে গেছে না। হ্যাঁ, এটাই বলছে ওখানে, যে অবিলম্ব থেকে দূরে সরে যায়। এটা মনে রাখবো যে আলোক রশ্মি যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, তাহলে অবিলম্বের কাছে চলে আসবে, আর যদি আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, তাহলে সেটা অবিলম্ব থেকে দূরে সরে যাবে। নামকরণ করে তো এটা গ্লাস, এটা হচ্ছে এয়ার, বা নিচে ওয়াটার দিতে পারো, কারণ গ্লাসে যাচ্ছে ওয়াটার, কম ঘনত্ব যুক্ত। ওকে, এটা হচ্ছে সরে যাচ্ছে। আর এটা যে যাচ্ছে না, এই যে এই কোণটা এখানে চ্যুতি কোণ হবে এখানে, আরে থিটা, এটা চ্যুতি কোণ এখানে, কারণ আলোক রশ্মি এখান থেকে ডেভিয়েট হয়ে এই পথ থেকে ডেভিয়েট হয়ে এদিকে গেছে। থিটা হচ্ছে কি, ডেভিয়েশন অ্যাঙ্গেল, ডিভিআইএ, ডেভিয়েশন অ্যাঙ্গেল থিটা। হ্যাঁ, প্রতিসারাঙ্ক কাকে বলে? তার আগে প্রতিসারাঙ্ক কি জিনিস সেটা বলছি। তোমাদের বইয়ে যে ছবিটা দেয় সেটা আঁকছি, কি দেওয়া আছে, একটা বিভেদ তল নিয়ে নিয়েছে ওরা। ওকে, এটা জাস্ট এটা সেন্টার ধরো, এটার পুরোপুরি হয়নি অবশ্য। তো কি হচ্ছে, একটা রশ্মি আসছে, রশ্মি এসে পড়ছে এখানে, এটা হচ্ছে অবিলম্ব এন ড্যাশ, এটা হচ্ছে এন, এটা বৃত্তকে নিয়েছি, এটা হচ্ছে ব্যাসার্ধ, এগুলো এটা হচ্ছে একটা ব্যাসার্ধ, জিএইচ হচ্ছে একটা ব্যাসার্ধ, আর এন আর এন, সরি ব্যাস, জিএইচ হচ্ছে একটা ব্যাস, আর এন আর এন ড্যাশ হচ্ছে একটা ব্যাস, আর এন আর এন ড্যাশ হচ্ছে একটা অবিলম্ব, এখানে জিএইচ তলের উপর, এখানে বৃত্তকে নিচে একটা,
না কি হচ্ছে না এক্স ওয়াই একটা আলোক রশ্মি এসে কোথায় আপতিত হচ্ছে না ও বিন্দুতে আপতিত হচ্ছে, এবং এটা হচ্ছে এয়ার মাধ্যম, লঘু মাধ্যম, এটা হচ্ছে গ্লাস ঘন মাধ্যম। সেটা প্রতিসৃত হয়ে আলোক রশ্মিটা এই পথে বেরিয়ে যাচ্ছে। তীর চিহ্ন অবশ্যই দিতে হবে, বুঝছি বোঝা যাবে না এটা আলোক রশ্মি একটা, যেটা এখানে যার কথা ছিল এটা হচ্ছে ডেভিয়েশন অ্যাঙ্গেল চ্যুতিকোণ, এই রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে। এখানে কি হচ্ছে না আমরা কি করব, এই পোরশনে এই যে যেখানে আলোক রশ্মিটা ছেদ করে বৃত্তকে ছেদ করে এসে সেখান থেকে এর ব্যাসের উপর একটা লম্ব ড্র করব। এটা নাম দিচ্ছি L1 দিচ্ছি এটাকে। ঠিক পরেরটার ক্ষেত্রেও সেম করবো, আমরা যেখানে ছেদ করে গেছে এই পার থেকে একটা লম্ব ড্র করবো এর উপরে, এই ইসের উপরে নর্মালের উপরে, এটা L2। এবার কি করো, L1 কে L2 দিয়ে ভাগ করে দাও। এই ভাগ করে যে অনুপাতটা আসবে না সেটা হচ্ছে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক। কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক না গ্লাসের প্রতিসরাঙ্ক কত হচ্ছে না বাইরের সাপেক্ষে গ্লাসের প্রতিসরাঙ্ক, সরি বাইরের সাপেক্ষে গ্লাসের প্রতিসরাঙ্ক যেটা হচ্ছে L1 বা L2। L1 সবসময় বড় হবে এখানে কারণ এটা লঘু মাধ্যম, আর L2 হচ্ছে ঘন মাধ্যম। এখানে যে অনুপাতটা আছে সেটা বলে প্রতিসরাঙ্ক, কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটা হচ্ছে অনুপাত। এটা খালি তোমাদের সিলেবাসে এটুকুই আছে, বাকি পরবর্তীতে দেখবে যে কোন মাধ্যমে লঘু মাধ্যমে আপতন কোণে সাইন কস ট্রিগোনোমেট্রিক ফাংশন, এগুলো হচ্ছে তোমার জ্যামিতিক ফাংশন, এগুলো সবকিছু পরবর্তীতে আছে, ডিটেল আছে, সেখানে ডিটেল জানতে পারবে। খালি এটা জেনে রাখো যে এইখানে এই যে মানটা হয় যে L1 এর মান আর L2 এর মান, যে এখানে যে অনুপাতটা আসে, যে রেশিওটা আসে ইকুয়াল টু যে মানটা আসে বা এখানে যে রেশিওটা আসছে, এটা কি লেখা যেতে পারে, এটা রেশিও করলে কি লেখা যাবে যে L1 is to L2, এর যে মানটা আসে সব জায়গাতে এটা কনস্ট্যান্ট থাকে, ধ্রুবক থাকে। ধ্রুবক মানে কি সেম থাকে সব জায়গাতে, মানে কি মানে দুটো মিডিয়ামের ক্ষেত্রে, দুটো সেম মিডিয়াম, মানে যদি বায়ু এয়ার আর গ্লাস ধরি তাহলে এয়ার আর গ্লাসের ক্ষেত্রে একটা হবে, সব ক্ষেত্রে সেম, যে কোনো আপতনের ক্ষেত্রে, সরি এরকম হয় জিনিসটা, যে কোনো আপতনের ক্ষেত্রে এনি ইনসিডেন্ট অ্যাঙ্গেলের জন্য আই আর আর, যে কোনো এনি আই ইকুয়াল টু হচ্ছে এনি অ্যাঙ্গেল, যে কোনো অ্যাঙ্গেল, এটা এর জন্য এই L1 আর L2 যে রেশিওটা সেটা সব সময় সেম থাকবে দুটো মিডিয়ামের ক্ষেত্রে। সব যদি দুটো মিডিয়ামের মধ্যে কি নিচ্ছি না বাতাস আর গ্লাসের মধ্যে কি হচ্ছে না আলো আপতিত হচ্ছে, প্রতিসৃত হয়ে এর মাধ্যমে ভেদ করে চলে যাচ্ছে আলোটা। এই দুটো মাধ্যমের ক্ষেত্রে সবসময় L1 L2 মান সেম হবে, আয়ের মান যে কোনো যাই কিছু হোক না কেন। আর সেম যদি নিতাম কি নিতাম আরেকটা, যদি এখানে অটার নিতাম উপরে যদি এয়ার থাকতো, তাও ওই ক্ষেত্রে এই সেম ডায়াগ্রামে সেম জিনিসই আয়ের মান যে কোনোর জন্য L1 বাই L2, L1 L2 এর যে রেশিও সেটা সেম থাকতো। এটা যদি উপরে যদি গ্লাস থাকতো নিচে যদি এয়ার থাকতো, বা উপরে যদি গ্লাস থাকতো নিচে জল থাকতো, L1 L2 মান সেম। এইটাকে যে মানটা সেটা বলে প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্কের মান এত কিছু নেই তোমাদের, প্রতিসরাঙ্কের মানে এই খালি রেশিওটা আছে, এটা খালি মনে রাখবে যে এই রেশিওটা সামনে ধ্রুবক থাকে, এটাকে বান্ধবের প্রতিসরাঙ্ক বলে। আর প্রতিসরাঙ্কের খালি রেশিও না, ওটার মান হয় একটা, প্রত্যেকটা মিডিয়ামের ক্ষেত্রে মান হয়, যেমন বাইরের প্রতিসরাঙ্ক 1 হয়, তারপরে গ্লাসের প্রতিসরাঙ্ক কত 4/3 এরকম কিছু, মানে 1.3 থেকে হ্যাঁ 1.3 এরকম কিছু আসে। আর তোমার জলের প্রতিসরাঙ্ক যেটা বায়ুর চাইতে সবসময় বেশি হয়, মানে বায়ু ছাড়া কোনো মিডিয়ামের প্রতিসরাঙ্ক বায়ুর চাইতে কম, মানে 1 এর চাইতে কম হবে না, কারণ ওগুলো ঘন মাধ্যম। আর কোন মাধ্যম ঘন কি লঘু সেটা আমরা কি দ্বারা নির্ণয় করি না, পরম প্রতিসরাঙ্ক দ্বারা নির্ণয় করি। পরম প্রতিসরাঙ্ক আসছি পরে আসে, পরম প্রতিসরাঙ্ক দ্বারা কোনো মাধ্যম লঘু কিনা ঘন সেটা নির্ণয় করতে পারি, বা আমরা হাত নড়িয়ে নির্ণয় করতে পারি, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন না ইউজ করে, বললাম একটু আগে। তো কোনো মাধ্যম ঘন না লঘু, আলোর ক্ষেত্রে আলো দ্বারা কি চেক করতে পারবো, কোন আলো দিয়ে কোন মাধ্যম ঘন না লঘু সেটা কি চেক করতে পারবো, এইভাবে না পরম প্রতিসরাঙ্ক বের করবো, সেটা দিয়ে আমরা চেক করতে পারবো। পরম প্রতিসরাঙ্ক আকারে দেখছি এবার। প্রতিসরাঙ্ক দেখলাম যেটা ওটা একটা রেশিও, দুটো ইসের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে যদি একটা বৃত্ত ড্র করে নিই, আর যেটা অ্যাকচুয়ালি প্রতিসরাঙ্কের যে সংজ্ঞাটা হচ্ছে সেটা কি না কোন মাধ্যমে আপতন কোণের সাইন আই বাই প্রতিসরণ কোণের সাইন ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক। এটা হচ্ছে অ্যাকচুয়াল সূত্র, ক্লাস 10 আছে। পরম প্রতিসরাঙ্ক কাকে বলে না কোন মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক বলতে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ আর ওই মাধ্যমে আলোর গতিবেগের অনুপাতকে বোঝায়। হ্যাঁ,
আর প্রতিসরাঙ্ক আর একটা জিনিস দ্বারা প্রকাশ করা হয়, কারণ আমরা একটু দেখছিলাম যে কি দেখছিলাম না, ঘন লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে আলো যখন প্রতিসারিত হচ্ছে, বস্তু চলে যাচ্ছে, তখন কি হচ্ছে না, বেগ কমে যাচ্ছে। তাহলে আলোতে সবসময় গতিবেগ বেশি হবে। আর আলো বাদ দিয়ে, আলো না বায়ু বাদ দিয়ে, সরি, বায়ু বা শূন্য মিডিয়াম বাদ দিয়ে আলোর গতিবেগ বায়ু বা শূন্য মিডিয়ামে, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ হবে কত না, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড ওর গতিবেগ হবে। তো কি হচ্ছে, তো বায়ু বাদ দিয়ে যে কোনো মিডিয়াম, যে কোনো, বায়ু চাইতে তো ঘন না, ওটা তুমি বলো ঘন না, প্লাস্টিক, কাঁচ, ওয়াটার, কেরোসিন তেল, যে কোনো জল ইউজ করা, যে কোনো জিনিস বায়ুর চাইতে ঘন। তাই বায়ু মাধ্যমে আলোর গতিবেগ সবচাইতে বেশি, অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সবচাইতে বেশি। বায়ু মাধ্যম আর শূন্য মাধ্যমে আলোর গতিবেগকে সেম ধরা হয়। তাই কি করব না, আলো মাধ্যমে অর্থাৎ শূন্য মাধ্যমে যে আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ওটাকে ভাগ করব কোন মিডিয়াম দিয়ে, যে মিডিয়ামে আলো যাচ্ছে সেই মিডিয়ামের গতিবেগ কত হচ্ছে, সেই গতিবেগ দিয়ে ভি লিখছি, ভেলোসিটি দিয়ে ভি ইন মিডিয়াম, সেখানে কি হচ্ছে গতিবেগ কত হবে সেটা দিয়ে ভাগ করব, ওটা যে অনুপাত পাবো সেটাকে বলে ওই মিডিয়াম প্রতিসরাঙ্ক। আর সেটা যদি বায়ু হয়ে পড়ে, মানে বায়ু থেকে, ধরো বায়ু থেকে কাঁচে আলো ঢুকছে, তাহলে এই ক্ষেত্রে যে প্রতিসরাঙ্ক পাবো সেটা বলে পরম প্রতিসরাঙ্ক। মানে বায়ুর সাপেক্ষে কোন মিডিয়ামের প্রতিসরাঙ্ক বলো কি, পরম প্রতিসরাঙ্ক। কিন্তু ওটাই যদি চেঞ্জ হয়ে যায়, বায়ু বাদ দিয়ে যদি দেখা যাচ্ছে কি না, আলো কোথায় যাচ্ছে না, জল থেকে গ্লাসে যাচ্ছে, গ্লাস মানে কাঁচ, এটা উপরে কি ছিল, ওয়াটার, আর নিচে আছে গ্লাস, আলো এখান থেকে কি করলো না, এখানে যাচ্ছে, এবার চলে যাচ্ছে। হ্যাঁ, এই ক্ষেত্রে যে প্রতিসরাঙ্ক পাবো, মানে অর্ডারের আলো গতিবেগ কত ছিল সেটা বের করবো, বাই গ্লাসে কত গতিবেগ, গ্লাসে গতিবেগ নিশ্চয়ই কম হবে আর অর্ডার বেশি হবে। এখানে যে অনুপাত পাবো সেটা হচ্ছে ওর আপেক্ষিক প্রতিসরাঙ্ক, না কার প্রতিসরাঙ্ক, ওটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, না গ্লাসের প্রতিসরাঙ্ক বের হবে ওটাতে, জলের সাপেক্ষে। হ্যাঁ, এই যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, যেটা বলছিলাম সেটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক, যে আলো যখন বায়ু ছাড়া, বায়ু বাদ দিয়ে অন্য কোনো মাধ্যম থেকে, বায়ু ছাড়া, বায়ু বাদ দাও, কি হচ্ছে যেটা দেখালাম একটু আগে স্লাইডে যেটা দেখলে, যে কি হচ্ছে না, জল থেকে বায়ু কোথায়, এই আলো জল থেকে কোথায় আপতিত হচ্ছে না, গ্লাসে, কাঁচে আপতিত হচ্ছে। সেটাই বলেছে যে আলো যখন বায়ু ছাড়া হ্যাঁ, যে কোনো মাধ্যম থেকে, যে কোনো মাধ্যম, তুমি কাঁচ হতে পারো, প্লাস্টিক, যে কোনো হতে পারো, কিন্তু স্বচ্ছ মিডিয়াম হতে হবে সেটা, যাতে আলো তার মধ্যে দিয়ে যাতায়াত করতে পারে, সেরকম কোনো মিডিয়াম নিতে হবে আমাদেরকে। তাহলে মাধ্যম থেকে অন্য মাধ্যমে যদি প্রবেশ করে, তাহলে ওই প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ককে আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলে। না প্রথম মাধ্যমে আলোর গতিবেগ কত বাই দ্বিতীয় মাধ্যমে আলোর গতিবেগ কত, সেটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, নাকি প্রথম মাধ্যমের সাপেক্ষে, জলের সাপেক্ষে কাজের প্রতিসরাঙ্ক, সেটাকেই বলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। হ্যাঁ, এবার কি বলছে না, প্রতিসরাঙ্ক কার উপর নির্ভর করে না কি করে, এর একটা কথা বলছিলাম, যেটা কোন মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক, এই ঘন বা লঘু, সেটা নির্ণয় করা হয় পরম প্রতিসরাঙ্কের মান দিয়ে, মানে 3 × 10⁸ এই মানটা যত কম হবে তার ঘনত্ব তত বেশি হবে, যার ঘনত্ব যত বেশি সেক্ষেত্রে আলো গতিবেগ নিশ্চয়ই কম হয়। একটু দেখালাম যে প্রচুর ঘনত্ব হওয়ার ফলে কি আলো বাধা পাচ্ছে যেতে, কম হচ্ছে ঘনত্ব, ঘনত্ব বেশি হচ্ছে, তাহলে আলো বাধা পাচ্ছে, কারণ অণুদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল খুব বেশি। তো সেক্ষেত্রে কি মানে এই মানটা, এই যে মানটা যদি আসবে এখানে, এদিকে লিখছি ইকুয়াল টু, এখানে যে মানটা আসবে এখানে, এই মানটা যার যত কম হবে তার সেই মিডিয়ামটা তত ঘন হবে, সরি ভুল হলো সরি ওটা হবে না, কারণ ভেলোসিটি কমে যাচ্ছে, তো যার যত বেশি হবে মানটা, অ্যাকচুয়ালি এই যে এটা মানটা যার যত বেশি হবে তার কি বলে
ঘন বেশি হবে, মানে এই প্রতিসরাঙ্ক মানে পরম প্রতিসরাঙ্ক যার যত বেশি হবে তার সেই মিডিয়ামের ঘনত্ব তত বেশি হবে। কেন না, আলোর গতিবেগ এখানে কমে যাচ্ছে, ফলে এই যে মানটা সেটা বেশি হবে। যদি নিচে কম হয়ে যায় কোনো জিনিস, 4কে তুমি 2 দিয়ে ভাগ করো, 2 আসছে, 4কে তুমি 1 দিয়ে ভাগ করো, কত হয় 4 আসছে। নিচে যদি কমে যায়, নিচে যদি হর সেটা যদি কমে যায়, তাহলে লবের যে ভাগ করলে ভাগফল যেটা সেটা বেড়ে বেশি হবে না, সেটাই হচ্ছে। তাহলে ভেলোসিটি যদি কমে যাচ্ছে মিডিয়ামে, তাহলে মিডিয়াম ঘনত্ব বেশি। তাহলে পরম প্রতিসরাঙ্ক যার যত বেশি, যার মান যত বেশি, সেই মিডিয়াম তত ঘন, সেই মিডিয়াম প্রতিসরাঙ্ক তত বেশি। হ্যাঁ, প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা একবার দেখে নেব আমরা। মাধ্যমের প্রকৃতি বা উপাদানের উপর, সেটা একটু বলছিলাম যেটা, সেই সেম জিনিস ওখানে। নাকি ঘনত্ব কত বেশি সেটা ডিপেন্ড করছে। যার যে মিডিয়ামের ঘনত্ব যত বেশি হবে, অর্থাৎ যে মিডিয়ামের, কোন মিডিয়াম আছে এখানে, এটা ধরো একটা কাঁচ আছে, গ্লাস, অণুগুলোর মধ্যে আকর্ষণ বল খুব বেশি, আন্তরাণবিক আকর্ষণ বল অনেক বেশি, বেশি মানে ঘনত্ব বেশি, তাহলে তার সেখানে কি, তার প্রতিসরাঙ্ক বেশি। তাহলে কোন ঘন মিডিয়ামের প্রতিসরাঙ্ক তত বেশি হবে, তার মানে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক তার ঘন কতটা সেটার উপর ডিপেন্ড করছে। যদি ঘন বেশি হয় তাহলে প্রতিসরাঙ্ক বেশি হবে, অনেক ভেলোসিটি কম হবে। তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্ক নির্ভর করে মাধ্যমের প্রকৃতির উপর, মানে কি বলতে চাইছে না, ওই মাধ্যমটা কতটা ঘন, ওর অণুগুলোর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল কতটা বেশি বা কম সেটা বলতে চাইছে। মাধ্যমের প্রকৃতি বা উপাদানের উপর ডিপেন্ড করে। আলোর বর্ণের উপর নির্ভর করে, এটা মনে রাখতে হবে। এটা ডিটেলে পরবর্তী আছে, না বর্ণের উপর কি হয় নির্ভর করে। আলো সেটা সবুজ, লাল, নীল, কালো, কালো রঙের আলো হয় না, কমলা, কালো রঙের আলো হয় না, কিন্তু এমনি বললাম ওটা। কোন রঙের বা ব্লু কি নীল রঙের আলো আসছে, সেটার উপর নির্ভর করে মাধ্যমের প্রতিসরাঙ্ক, মাধ্যমের উষ্ণতার উপর নির্ভর করে, কিন্তু এটা মনে রাখতে খালি, বাকি ডিটেল পরে আসে। হ্যাঁ, প্রতিসরণের সূত্র অ্যাকচুয়ালি, মানে প্রতিসরণ কেন, মানে প্রতিসরণ কিভাবে হয়, এর আগে লেকচারে আমরা পড়েছিলাম যে প্রতিফলন সূত্র পড়েছিলাম। ঠিক এখানে স্নেলস ল, মানে যিনি বিজ্ঞানী ছিলেন ওনার স্নেলস, উনি এই লগুলো দিয়েছিলেন। তো কি দিয়েছিল, যে প্রতিসরণের সূত্র হচ্ছে এটা, না আপতিত রশ্মি ও দুই মাধ্যমের বিভেদ তলে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সেম সমতল থাকে। আপতিত রশ্মি ও দুই মাধ্যমের বিভেদ তলে আপতন বিন্দুতে আঁকা বা অঙ্কিত অভিলম্ব যে সমতলের উপর থাকে, প্রতিসরণের পর প্রতিষ্ঠিত রশ্মি টিও ওই একই সমতলে থাকবে। মানে বলতে চাইছে যে অর্থাৎ আপতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি ও বিলম্ব একই সমতলে থাকে। যদি পরীক্ষা আসে এটা লিখে দেবে এক কথায়, যেটা কি আপতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি ও বিলম্ব একই সমতলে থাকে। আর দ্বিতীয় সূত্র হচ্ছে কি, প্রতিসরণের পর সময় যদি আলোর রং ও মাধ্যম দুটি একই থাকে, তাহলে প্রতিসরাঙ্কের মানও একই থাকবে। প্রতিসরণের সময় যদি আলোর রং ও মাধ্যম দুটি একই থাকে, এটা মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। পরীক্ষাতে ডিরেক্ট আসবে, জিজ্ঞেস করবে আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি লেখো, তাহলে লিখতে হবে এটা, প্রতিসরণের সময় আলোর রং ও মাধ্যম দুটি যদি একই থাকে, অর্থাৎ যদি উপরে বায়ু থাকে নিচে কাঁচ থাকে, এটা যদি সেম থাকে এবং আলোর রং যদি সেম থাকে, আলোর রং কি যে লাল, নীল আলো, তো নীল আলো নিয়েছি, এবং দুটি মিডিয়াম সেম থাকে, তাহলে প্রতিসরাঙ্কের মানও একই থাকবে। প্রতিসরাঙ্কের মান তো যে ধরনের একটা মিডিয়ামের ক্ষেত্রে প্রতিসরাঙ্ক সেম। আপতন, এটা বলতে চাইছে এটাই, যে আপতন কোণ যাই হোক না কেন, আলোর রং আর যদি দুটি মিডিয়াম, যে দুটো মিডিয়ামের মধ্যে প্রতিসরণ হচ্ছে সেটা যদি সেম থাকে, আলোর রং আর প্রতিসরণ যদি সেম থাকে, তাহলে প্রতিসরাঙ্কের মানও সেম থাকে, আপতন কোণ যাই হোক না কেন। অর্থাৎ আপতন কোণ ও প্রতিসরণ কোণের মান পরিবর্তন হলেও প্রতিসরাঙ্কের মান পরিবর্তিত হবে না। আপতন কোণ ও প্রতিসরণ কোণ, আপতন কোণ চেঞ্জ হলে কিন্তু প্রতিসরণ কোণ চেঞ্জ হয়ে আসছে ওটাতে। আর এই যে সমতল থাকে সেটা দেখাচ্ছি, 1 মিনিট। এক্স ওয়াই ছিল, এক্স আর জেড ছিল একটা আপতিত রশ্মি এখানে,
সরি এক্স আর ও আপতিত রশ্মি, না এবি হচ্ছে বেফের তল আসছে, দিয়ে কি হচ্ছে, দিয়ে প্রতিসারিত হয়ে পরবর্তী মিডিয়ামে যাচ্ছে, না নিচের মিডিয়ামটা ঘন, উপরটা এয়ার বাতাস, নিচেটা ওয়াটার। এই কারণে এখানে কি হচ্ছে, এটা তুমি একটা পাত্রে জল নাও, একটা পাত্রে জল ভর্তি করো, দিয়ে আলোর প্রতিসরণ করো, আলোর একটা লাইট দিয়ে, বাড়িতে লাইট থাকবে, তো ওই লাইট দিয়ে কি করো না আলো ফেলো ওর উপরে। তো আলো যখন ওই মিডিয়ামটাকে ভেদ করে যাচ্ছে না, ওই ওয়াটারের মধ্যে দিয়ে যাচ্ছে এইভাবে, এইভাবে এটা ধরো এই দিকের পার্টটা ওয়াটার আছে, জল আছে এখানে, আলো যখন কি হচ্ছে না, এটা হচ্ছে বিভেদ তল, মাধ্যমের বিভেদ তল, এটা এখানে আলো চলে যাচ্ছে এইভাবে। তাহলে এই যে তলটা, এই বোর্ডটা একটা তল ধরো, আর এই সামনে জল ভর্তি করা আছে বোর্ডের সামনে, তাহলে আলো যেটা আসছে উপর দিয়ে, তাহলে এটা একটা তল, এই তলে আলোটা আসছে, তল এখানে, তারপরে কি হচ্ছে না আলো ওই তলেই সে অভিলম্বের কাছে এগিয়ে কাছের দিকে সরে যাচ্ছে বা দূরে সরে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু ওই তো সেম তলে আছে না, এটা এই আলোকরশ্মিটা বোর্ডের উপরে আছে না, এই যে যেটা দেখাচ্ছে না, এই যে হাতের এই তলের সাপেক্ষে এই তলেই তো আছে না আলোকরশ্মিটা, এটা বেঁকে যাচ্ছে বা এদিকে বেঁকে যাচ্ছে, যেদিকে বেঁকে যাক না কেন এই সেম তলে আছে, ওটাই বলতে এসে প্রথম সূত্রে যে কোন বিভেদ তলে আপতিত আলোকরশ্মি মানে এক্স ও আপতিত আলোকরশ্মি অঙ্কিত অভিলম্ব এন ও এন ড্যাশ এবং প্রতিষ্ঠিত রশ্মিটা একই সমতলে থাকবে, এটাই বলতে চাইছে। এটা হচ্ছে আই, এটা হচ্ছে আর, এন। এই আয়ের মান যত বাড়বে, এটা বাড়বে মানে কি এইদিকে ঠিক আছে, এটা 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 এদিক ঘোরায় এভাবে, এটা বাড়ছে না কমছে, কমছে, কার সাপেক্ষে দেখবো আমরা, বারবার বলছি নর্মালের সাপেক্ষে দেখবো, অবিলম্বের সাপেক্ষে দেখবো, এই আয়ের মান কমছে দিকে গেলে, কিন্তু বাড়ছে মানে কি না আলো এই দিকে মানে এর কাছে আসছে, এই বিভেদ তলের দিকে সরছে আলোটা। এই আয়ের মান যদি বাড়ায়, তাহলে তোমরাই বলো তো, সাধারণ জ্ঞান দিয়ে বলো, এটা এক সময় কি চাইছিল না এক্স জেড পথে, এটা জেড, হ্যাঁ জেড, কিন্তু না এক্স জেড পথে যাওয়ার চেষ্টা করছিল আলোটা, যখন এটা বাড়াবো, এটা আইকে বাড়াবো, তখন কি হবে, আলোটা এদিক দিয়ে আসবে, এটা দেখা যাচ্ছে। তো একটা কি করলাম না, পরবর্তীতে একটা আলো নিলাম যেটা হচ্ছে আই, অন দিচ্ছে এটাকে, অনেক পাতলা নিয়েছে, এটা দেখো ভালো করে তাকালে দেখতে হবে, এটা I2, এই ক্ষেত্রে দেখো আলোটা আয়ের মান বেড়ে গেছে, I2 এর মান বেড়ে গেছে এখানে, এটা R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R2, তাহলে আয়ের মান I2 এর মান মানে আপতন কোণের মান বেড়ে যাওয়ার কারণে দেখো প্রতিসরণ কোণের মানও বেড়ে গেছে এখানে, তাই এটা বলতে পারি যে আপতন কোণের মান যদি বাড়ে, তাহলে প্রতিফলন কোণের মানও বাড়বে। কি করছি এবার, এইরকম ভাবে আপতন কোণের মান আমরা বাড়াতে থাকছি না, প্রথমে কত নিয়েছিলাম, ধরো 60 নিয়েছিলাম, ধরো 60 ডিগ্রি ছিল আপতন কোণের মান, I ইকুয়াল টু ছিল 60, I1 ইকুয়াল টু I2 ইকুয়াল টু ধরছি 75 ধরছি এটাকে, তার জন্য কিছু একটা মান পেয়েছি, আর কিছু একটা মান পেয়েছি, এর জন্য আর কিছু একটা মান পেয়েছি আমরা, কিছু একটা মান পেয়েছি, হ্যাঁ কিছু একটা পেয়েছি, সেটা কিন্তু R2 R1 এর চাইতে বড়,
তো এইভাবে আমরা কোণ বাড়াতে থাকছি বাড়াতে থাকছি বাড়াতে থাকছি, না এইভাবে এমন একটা সময় আসবে, তুমি বলো আস্তে আস্তে কি বাড়ছে তো এটা, এমন একটা সময় আসবে এই রশ্মিটা তখন অবিলম্বের কাছাকাছি চলে আসবে। এটা কেন হচ্ছে না, উপরে আমরা নিয়েছি এয়ার মিডিয়াম আর নিচে নিচে ওয়াটার, এই কারণে প্রায় কাছাকাছি চলে আসবে, কিন্তু ওটা কখনো অবিলম্বকে ছেদ করবেন না। আরেকটা কেস নিচ্ছি আমরা এখানে, আর তো আমরা আগে একটা কেস দেখলাম, কি ছিল ওটা, না উপরে ছিল লঘু মিডিয়াম, লঘু মাধ্যম বা রেয়ার মিডিয়াম ছিল উপরে, উপরে ছিল লঘু আর নিচে ছিল ঘন। এবার কি আমরা উল্টে নিলাম মিডিয়ামটাকে, না উপরে হচ্ছে ঘন আর নিচে হচ্ছে লঘু। ওকে, আলোক রশ্মি যে পথে যাচ্ছিল আমি সেটা আঁকছি না, খালি এটা দেখালাম যে প্রতিসরণের পরে, প্রতিসরণের পর আলোক রশ্মিটা কোন পথে যাচ্ছে সেটা দেখাচ্ছি খালি, হ্যাঁ সেটা দেখালাম এখানে, এই যে যেগুলো লিখেছিল প্রতিসরণের পরে অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে, আর কোন দিকে ওই যে যে ডটেড লাইন দেখাচ্ছিলাম ডট দিয়ে যেদিকে যেতে চাইছিল সেটা দেখালাম না এখানে, এটা লঘু মিডিয়াম। তো কি হচ্ছে, যখন আলো ঘন থেকে লঘু মিডিয়ামে যাবে, ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে, তখন এখানে একটা আপাতন কোণের একটা আয়ন, এটা হচ্ছে I2, এটা হচ্ছে I3, আর একটা এটা হচ্ছে I4, চারটে নিয়েছি, তাহলে এখানে R12 হবে। এবার কি হচ্ছে দেখো, যে যতটা আপতন কোণ বাড়াচ্ছি ঠিক প্রতিফলন কোণ বাড়ছে, এর আগে বাড়ছিল কিন্তু ওটা অভিলম্বের সাথে কখনো টাচ করেনি, কেন, ওটা ঘন মাধ্যম ছিল ও কারণে টাচ করেনি। কারণ এখান থেকে কি হবে, কারণ আমরা জানি যে লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে আসে তখন আলোক রশ্মি অবিলম্বের দিকে সরে আসে, কিন্তু যখন আপতন কোণের মান বাড়াবো, যতই সরে আসুক, সরে আসে ঠিক আছে, ওখানে ওই তুলনায় সরে আসছে, আপতন কোণের তুলনায় সরে আসছে, কিন্তু আর এর মান তো বাড়ছে না, আপতন কোণের মান যত বাড়াবো আর এর মান আস্তে আস্তে বাড়বে, আর এক্ষেত্রে কি আরো জোরে আরো স্পিডে বাড়বে, এটা কারণ অবিলম্বে দূরে সরে যাচ্ছে। তাহলে এই আই মানে আপতন কোণের মান বাড়াতে বাড়াতে এমন একটা পজিশন আসবে যে আলোক রশ্মি এইভাবে অবিলম্বে দূরে সরতে সরতে কি হবে না, বিভেদ তল ঘেঁষে চলে যাবে, বিভেদ তল বরাবর ওই রশ্মিটা প্রতিসরণের পর চলে যাবে। এই যে কোণের ক্ষেত্রে বিভেদ তল বরাবর প্রতিসরণের ফলে আলোক রশ্মিটা বিভেদ তল বরাবর চলে যাবে, কোনো একটা আলোক রশ্মি যে আপতন কোণের জন্য বিভেদ তল ঘেঁষে চলে যায়, সেই কোণকে বলা হয় কি সংকট কোণ, আর এই সংকট কোণকে বা সংকট কোণ বলে, সেটাকে সেই কোণটাকে সংকট কোণ বলে, বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, বলে এটাকে। ওকে, এটা থিটা সি দ্বারা প্রকাশ করা হয়, থিটা সি দ্বারা প্রকাশ করা হয়। মানে
সংকট কোণ সেটাকে বলে যে আলোক রশ্মির জি আপতন কোণের জন্য প্রতিসরণের পর আলোক রশ্মিটি বিভেদ তল বরাবর ঘেঁষে প্রতিসৃত হয়, সেই কোণকে বলে থিটা সি। বাকি ডিটেলস আমরা পরের ক্লাসে দেখে নেব। আজকে ক্লাসটা শেষ করতে, আজকে পুরো এটা শেষ হলো না, আমরা পরের ক্লাসে পুরোটা শেষ করতে সংকট কোণ কাকে বলে, আরো এর উদাহরণ আছে, কি কি আছে। সংকট কোণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন খুব একটা ইম্পর্টেন্ট টপিক, আমাদের কোশ্চেন আসতে পারে, আসার সম্ভাবনা অনেক বেশি। আর প্লাস আমাদের মরুচিকা, হ্যাঁ মরুচিকা সেটা কি, সেটা কেন হয়, সব আমরা লাস্ট পরের ক্লাসে দেখে নেব। আপাতত ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ পুরো ভিডিও দেখার জন্য। যদি আজকের ক্লাসে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবে, সেখানে উত্তর দিয়ে দেবো। আর ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাদেরকে সাপোর্ট করো, যাতে আরো গ্রো করতে পারি। আর তোমাদের জন্য এরকম কনসেপচুয়াল ভিডিও আপলোড করতে পারি আমরা। আর স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলে তোমরা জানোই তো, সব স্যারের লেকচার পেয়ে যাবে এখানে, বাংলা থেকে সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টের লেকচার তোমরা এখানে পেয়ে যাবে। ওকে, আজকে লেকচার এখানে শেষ করছি। বাই, থ্যাংক ইউ।